গাঢ় অন্ধকার রাত। ধীরে ধীরে এসে দাঁড়িয়েছি খাদটার কিনারে। সবুজ শুষ্ক পাহাড়ের ঢাল বেয়ে নেমে গেছে খাদটা। রাতের কালো আকাশে তখন ঢেউয়ের মতো জমা হচ্ছে পুঞ্জ পুঞ্জ মেঘের দল, যেন কোনো শামিয়ানার মতো টাঙিয়ে দিচ্ছে তারা। আকাশের এক ফালি চাঁদটাকেও ঢেকে দিতে চাইছে সেই শামিয়ানাখানা। এমন সময় হঠাৎ যেন একটা অস্বস্তি অনুভব করলাম। একটা খুব ক্ষীণ একটা শব্দ কানে আসছে। খাদের নিচ থেকে আসছে কি? একটু এগিয়ে আসি আরো। হঠাৎ কাঁধের কাছে কিসের জন্য একটা ঠান্ডা নিঃশ্বাস পড়ে। সহসা চমকে উঠি, পিছনে দ্রুত তাকাই, আর এ সময় প্রচন্ড একটা ধাক্কা মারে কেউ যেন। ডাল সামলাতে পারি না। এমন সময় ধড়মড়িয়ে উঠে বসি বিছানায়। ঘুম ভেঙে গিয়েছে। প্রচন্ড ঘামে বিছানাখানা ভিজে গেছে। তারপর তারপর বলা যাবে কোনো। আগে একখানা সিগারেট দাও তো বাপু। দাও, বলে উঠলেন তারানাথ। কিশোরী তার পকেট থেকে বিনা বাক্য ব্যয় করে বের করে আনলো পাসিংশোর বাক্সখানা। তারপর সেটা এগিয়ে দেয় তারানাথের দিকে, আর তারানাথ সেইখান থেকে একটা সিগারেট বের করে দেশলাই চালিয়ে সেটাকে ধরান। আর সেই দেশলাইয়ের আলোতে আমাদের মুখের অভিব্যক্তি বুঝে ফেলেন বৃদ্ধ তান্ত্রিক মশাই। ইয়ে, অত ব্যস্ত হচ্ছ কেন? আরে বাবা, বলছি। আসলে কি বলো তো কিশোরী, এই সিগারেট ছাড়া গল্প বলা ঠিক জমে না। বলে হালকা হাসলেন তারানাথ। বৃষ্টিটা আবার বেড়ে উঠেছে। বেশ জোরে একটা বাজ পড়ল কোথাও, বোধহয় এই কাছে পিঠেই কোথাও। গত কয়েকদিন ধরেই এক নাগারে মহানগর ভিজছিল অকাল বর্ষায়। ভাদ্রের শেষে এইরকম বর্ষা খুব একটা দেখা যায় না, তেমনটা কিন্তু এইবারে হচ্ছে। হাওয়া অফিস অবশ্য জানিয়ে দিয়েছে এখনো সপ্তাহখানেক শহরবাসীকে নাকাল না করা পর্যন্ত নিস্তার নেই। সেদিন ছিল শনিবার, অফিস ছুটি। তাই বারান্দার ইজি চেয়ারখানায় বেশ জুত করে বসে আকাশ পাতাল ভেবে কাব্য লেখার ব্যর্থ চেষ্টা করছিলাম, আর সিগারেটের প্যাকেট থেকে একখানা করে সিগারেট ধ্বংস করছিলাম। এখনকার দিনে ছেলে ছোকরা হলে হয়তো এতক্ষণে বেশ কয়েকটা পাতা শ্রাদ্ধ করে ঝড় জলের ন্যাকা ন্যাকা কবিতা লিখত, কিন্তু কানের ওপরে চুলগুলো খানিক পাক ধরতে আরম্ভ করেছে বলেই হয়তো ওইসব আমার আর ধারে কাছেও আসে না। জলের দৌড় খানিক কমেছে বটে, কিন্তু মোটেই থামেনি বৃষ্টিটা। বৃষ্টির জলের বোধহয় একটা অদ্ভুত ক্ষমতা আছে। তাই বোধহয় আমাদের মতো কল্পনা প্রবণেরা তার দিকে তাকিয়ে দিব্যি সময় কাটিয়ে দিতে পারি। সিগারেটে টান দিচ্ছিলাম আর খুঁজছিলাম কোনো কবিতার ছন্দ, কিন্তু ছন্দ বাবাজি এমনই হতচ্ছাড়া যে কিছুতেই ধরা দিচ্ছিল না। বেলা বাড়লেও যখন মস্তিষ্কের অভ্যন্তরে কাব্য বাবাজির কোনো রকম টিকিটই দেখতে পেলাম না, তখন শেষমেশ হাল ছেড়ে উঠেই পড়লাম। ভাবলাম একবার তারানাথের বাড়িতে গেলে কেমন হয়। অনেকদিন হয়ে গেল তার বাড়িতে যাওয়া হয়ে ওঠেনি। অগত্যা তাই উঠে পড়লাম। সদর দরজার পাশেই জুতো আর ছাতা রাখার জায়গা। জুতোখানা পায়ে গলিয়ে নিয়ে এবং ছাতাখানা হাতে নিয়ে সেই সঙ্গে গিন্নিকে একটু বাইরে যাচ্ছি বলে বেরিয়ে পড়লাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। উত্তর কলকাতার সেই আদিম অকৃত্রিম গলি, দুপাশে মাথা উঁচু করা পাকা বাড়ি, কোনোটা নবীন আবার কোনোটা বয়সের ভারে টালখানিক হারিয়ে ফেলেছে। মটলেনের ভেতর দিয়ে বেশ কয়েক দফা এদিক সেদিক পেঁকে টেকে গিয়ে হাজির হওয়া গেল তারানাথের বাড়ির সামনে। দুইখানা বড় দোতলা বাড়ির মাঝখানে তারানাথের মাথা ঝুঁকে পড়া একতলা বাড়িটা। সদর দরজায় এসে দাঁড়ালাম। দরজার ডান দিকে একটা জীর্ণ জংধরা সাইনবোর্ড। সাইনবোর্ডখানা যতই ধুলিমলিন হোক না কেন,
সাইনবোর্ডের লেখাগুলো কিন্তু সত্যি চিত্তাকর্ষক। তাতে লেখা আছে, তারানাথ জ্যোতির্বিনোদ। এই স্থানে হাত দেখা এবং কোষ্ঠী বিচার করা হয়। গ্রহশান্তির কবচ তন্ত্রোক্ত মতে প্রস্তুত করি। আসুন এবং দেখিয়া বিচার করুন। বড় বড় রাজা এবং মহারাজাদের প্রশংসাপত্র আছে, দর্শনী নামমাত্র। সাইনবোর্ডের অবস্থা যতই খারাপ হোক না কেন, তার মধ্যে লেখাগুলো এখনো কিন্তু বেশ আছে। তাও কি জানি, এর কাছে লোকজনের আনাগোনা কেমন যেন কমে গেছে। বৃষ্টির ছাটে সাইনবোর্ডের গা বেয়ে নেমে আসছে একটা জলের মৃদু ধারা। দরজাখানায় ধাক্কা দিলাম। কিছুক্ষণ ধাক্কা দেওয়ার পর ভেতর থেকে একটা শব্দ হয় এবং দরজাটা খুলে যায়। দেখি হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে তারানাথ আমার দিকে তাকিয়ে বলে ওঠে, আরে তুমি যে, এসো এসো, ভেতরে এসো। কিশোরীও এসে পড়লো বলে, আসো। ভারী ব্যস্ত হয়ে উঠলেন তারানাথ, যেন এতক্ষণ আমাদের জন্যই অপেক্ষা করছিলেন। তবে কিশোরী আসছে কিনা সেটা অবশ্য আমি জানি না। তাকে জানানো হয়নি যে আমি আসছি বলে। ছাতাখানা ঠিকঠাক করে রাখছি, আর ঠিক সেই সময় তারানাথ বললেন, আমি অবশ্য জানতাম তোমরা আসবে। আমি তো খানিক অবাক হলাম। জুতোটা খুলে রেখে ছাতাটা মেলতে মেলতে বললাম, আচ্ছা, তা কি করে জানলেন? হ্যাঁ, কে তো এরম বাদলার আবহাওয়া আর তোমাদের মতো লোক কেবল যে বৃষ্টির ফোঁটা গুনবে বাড়ি বসে, তা তো হওয়ার নয়। তাছাড়া তুমি তো জানোই, আমি এসব কিছু কিছু জিনিস আগে থেকেই বুঝে নিতে পারি। যাই হোক, ভেতরে আসো, এসো। কিন্তু কিশোরীকে তো জানাইনি যে আমি আসছি বলে। দেখোই না সে আসে কিনা। আমি আর কথা বাড়ালাম না। ভেতরে ঢুকতে ঢুকতে বললাম, এই সপ্তাহখানেক জুড়ে যা বাদলা হচ্ছে, উফ! আবার এদিকে মৌসুম ভবন বলেছে নাকি আরো দিন পাঁচেক না গেলে রেহাই নেই। তারানাথের বাড়িতে 2-3টে ঘর, তার মধ্যে এই মাছের ঘরটাই সব থেকে বড়। এটা একদিকে যেমন তার কাজের ঘর, আর অন্যদিকে তেমন বসারও ঘর। ঘরের একদিকে তার কাজের টেবিল, তাতে ছড়ানো রয়েছে অসংখ্য কাগজপত্র এবং তার কাজের জিনিস। কয়েকটা কাঠের চেয়ারও আছে। টেবিলের পেছন দিকে নইয়ে পড়া একটা বুক সেলফ, তাতে হরেক রকম বইয়ে মোড়া। আমরা ঘরের অন্য দিকটায় আসি। দরজাগুলো বন্ধ ছিল। তারানাথ বড় জানলার পাল্লাটা খুলতে খুলতে বলল, হাওয়া অফিস যাই বলুক না কেন বাবু, বৃষ্টি কাল ভোরের মধ্যেই থেমে যাওয়ার কথা। হ্যাঁ, এই দেখছো না, জলের তোড় অনেকটাই কমে এসেছে। ঠিক এমন সময় দরজায় কড়া নাড়ার আওয়াজ পেলাম। তারানাথ ব্যস্ত সমস্ত হয়ে বলল, ওই কিশোরী এলো বুঝি, দাঁড়াও, তোমাদের জন্য একবার চা নিয়ে আসি। জানালার ধার ঘেঁষে একটা মোড়া রাখা, আর মাঝখানে পিচবোর্ড দিয়ে সুকৌশলে গড়া একটা টি টেবিলের মতন। আমি একখানা মোড়ায় বসে পড়ি। বাইরে তখনও বৃষ্টি হচ্ছে। জানলার গোড়ার থেকে টুপটাপ করে ঝরে পড়ছে বৃষ্টির ফোঁটা। কিশোরী এসে ভিতরে ঢুকল। অল্প হেসে বলল, কি হে, তুমিও এসে পড়েছ? আমিও মৃদু হাসি। সেই এসেই পড়লাম। কিশোরী পাশে রাখা মোড়াটায় বসে একটা শ্বাস ছেড়ে বলল, আসলে বৃষ্টি বাদলার সময় তারানাথের ঝোলা থেকে 2-1টা ভূতের গল্প না বার করতে পারলে দিনটা কেমন যেন ম্যাদা মারা লাগে। এই বুঝি তারানাথ সব শুনল বলে। আমি হাতের ইশারায় কিশোরীকে চুপ করতে বললাম। সে চোখ টিপে আমাকে আশ্বাস দিল যে বৃদ্ধ ধারে কাছেও নেই। এদিক ওদিক দেখছিলাম। হঠাৎ ঘরে ঢুকলো তারানাথ। হাতে একটা স্টিলের প্লেটে 3 পেয়ালা চা এবং অন্য হাতে একটা স্টিলের বাটি। দুটোকেই রাখলো সামনের পিচবোর্ডের টেবিলটাতে। তারানাথও সামনের মোড়াটায় জুড়ে বসলেন। স্টিলের বাটিটাকে আমাদের সামনে এগিয়ে দিয়ে বললেন, গত পরশু এক ভদ্রলোক এসেছিলেন আমার কাছে হাত দেখাতে। উনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন একখানা এই পেল্লাই সাইজের তাল। তার কি করি, কাল তাই সারাদিন যুদ্ধ করে ফুলুরি করেছি।
আমি বুড়ো মানুষ, কত আর খাবো? চারিমাও কি আর এখানে আছে যে ওকে কটা দেব? তোমরা বরং কটা খাও নাও। তারানাথ কটা বলল বটে, তবে দেখি গোটা বাটি জুড়ে ঝকঝক করছে তিলের ফুলুরি। তারানাথের বলার অপেক্ষা ছিল কেবল। টপটপ করে মুখে পুড়ে দিলাম কয়েকটা। কি হে, ঠিকঠাক হয়েছে? আমি চিবোতে গিয়ে বুঝলাম বৃদ্ধর বলা গল্পগুলোর মতোই তার রান্নার হাতটিও বেশ চমৎকার। মুখের ফুলুরিগুলো শেষ করে হাতে আরো কয়েকটা নিয়ে বললাম, বেশ খেতে, এই আপনিও নিন না। না না না, কাল থেকে ওই খেয়েছি, আর পেট মানবে না। বলেই একচোট হেসে ওঠেন বৃদ্ধ জ্যোতিষী মশাই। এক সময় পেট ভরে কত তাল খেয়েছি। শুধু কি ফুলুরি, তালের ভাপা পিঠে, পুলি পিঠে, তারপর তোমার ওই তালের পায়েস, অনেকে আবার তালের ক্ষীরও বলে। কত খেয়েছি। মায়ের হাতে, রাঙা কাকিমার হাতে। রাঙা কাকিমার কথা তোমাদের তো আগেই বলেছি। সে একদিন ছিল বটে। খাও দাও আর বম বম করে ছুটে বেড়াও। ঘরের আলো আধারিতে মনে হলো তিনি বোধহয় স্মৃতিতে ডুব দিলেন। আকাশ ভেঙে তখনও নেমে আসছে জলের তোর। ভদ্রলোকের ঘরের দশা দেখে মনে হচ্ছিল তার কাছে লোকজনের আনাগোনা আগের থেকেও কমে গিয়েছে। উঁচু সিলিং থেকে ঝুলছে পুরো ঝুলের আস্তরণ। ঘরের দেওয়ালের অবস্থাও ততই বচ। এমন অবস্থায় তাই আর চেপে রাখতে না পেরে বলেই ফেললাম, তা ঠাকুরমশাই, আপনার কাছে লোকজনের আনাগোনা এখন কেমন? ঘরের অবস্থা তো দেখছি আগের থেকেও খারাপ হয়েছে। তারানাথকে কোনোদিন রাগতে দেখিনি তেমন। এখনো তার অন্যথা হলো না। তিনি চায়ে চুমুক দিয়ে বললেন, ও, তোমাদের চোখে পড়েছে তাহলে? হ্যাঁ, লোকের আনাগোনা অনেক কমে গিয়েছে। তবে এক সময় সত্য আর নিষ্ঠার পথে থেকেছি, এবং ভগবানের দয়ায় ওই চলে যাচ্ছে কোনো ক্রমে। তবে এ তো আজকের কথা। আগের সময় কি বলবো, দম ফেলার সময় ছিল না বটে। বলে সামান্য হাসলেন তারানাথ। আমি মনে মনে উসখুস করছিলাম, যদি এই বেলা তার মুখ থেকে যদি কোনো জমজমাটি গল্প শোনা যায়, তাহলে এই বাদলার আবহাওয়াটা একেবারে জমে যাবে। কিশোরী এবার ফস করে বলে ফেলল, তা আপনার জীবনে তো মেলা অলৌকিক অদ্ভুত ভয়াবহ সব ঘটনা ঘটেছে। তার মধ্যে এমন কিছু ঘটেছে কি যেখানে মনে হয়েছে এবারে বুঝি আপনি পারলেন না, মানে ইয়ে। কিন্তু কিন্তু করতে লাগলো সে। কিন্তু তারানাথ সেই রকম শান্ত স্বরেই বলল, এত দূরে জল কাদা ভেঙে এসো, তখন একখানা গল্প না শুনে যে যাবে না সে বিলক্ষণ বুঝেছি। কিন্তু তুমি যেমন বলছো, ওরকম অনেকগুলো ঘটনায় ঘটেছে। তার কয়েকটা তো তোমাদের বলেওছি। তবে সেবার এসে একখানা ঘটনায় পড়েছিলাম বটে। বাবা, তা শুনবে নাকি? বিড়ালকে শুকানো হচ্ছে মাছের গন্ধ। আমরা একসাথে মাথা নাড়লাম। বলে তারানাথ খানিক চোখ বুঝে কি যেন ভাবলেন। তারপর বললেন, হ্যাঁ, তো বলি শোনো। তারানাথ খানিক নীরব থাকলেন। বোধহয় মনে মনে সাজিয়ে নিচ্ছেন ঘটনাগুলো। আলো আঁধারি ঘরটাতেও তার চোখে লক্ষ্য করলাম একটা অদ্ভুত ভয় এবং শ্রদ্ধার ঝলক। তারানাথ বলতে আরম্ভ করলেন, সে অনেকদিন আগেকার কথা, বুঝলে। তখন আমার বয়স বেশি নয়। ভবঘুরে জীবনকে কিছুটা দূরে সরিয়ে রাখার চেষ্টা করছি তখন। বীরভূমের শ্মশানে মাতু পাগলি বলো কিংবা বরাকর নদীর তীরে মধুসুন্দরী দেবী আশীর্বাদ দিয়েছিলেন খুব নামডাক হবে জীবনের একটি পর্যায়ে এসে। হয়তো সেই সময় সেই পর্যায়ে উপনীত হয়েছিলাম। এদিক ওদিক থেকে ডাক আসতো পুজো আচ্চা কিংবা যাগযজ্ঞ এর জন্য। অনেক সময় ডাক রাখতে পারতাম, অনেক সময় আবার ক্ষমা চেয়ে নিতাম ডাক রক্ষা করতে না পারার জন্য। তো সেবার এক শান্তি সস্তায়নের জন্য গিয়েছিলাম
দুয়ারসিনী নামে একটা জায়গায়। দুয়ারসিনী জানো? আহ, দুয়ারসিনী হলো মানভূম প্রদেশ, মানে এখন যেখানে তোমরা পুরুলিয়া আর ঝাড়খণ্ডের সীমানা বলো, তারই এক বর্ধিষ্ণু গ্রাম। দলমা পাহাড়ের গা ঘেঁষে থাকা সে গ্রামের প্রাকৃতিক বৈচিত্র্য মন ভরিয়ে তোলে। গ্রামের বর্তমান জমিদার কালী রায়ের বাড়িতেই ছিল সেই যজ্ঞ। সমস্ত পুজো শেষ হওয়ার পর এলো ফেরার পালা। তবে বৃদ্ধ কালী রায় মহাশয় আমাকে একা যেতে দিলেন না, পাঠালেন তার নায়েব নিতাই ভট্টাচার্যকে আমার সাথে। আমাদের জন্য ঠিক করে দিলেন একটা গরুর গাড়ি। বেলা করে রওনা দিল আমাদের গরুর গাড়ি। গরুর গাড়ি ধীরে ধীরে দুয়ারসিনীর রাস্তা বেরিয়ে গিয়ে সীমানা বরাবর চলতে লাগলো। আর এ সময় আমার মধ্যে কিরকম একটা অস্বস্তি হতে লাগলো। মনে পড়ে গেল গত কয়েকদিন ধরেই রাত্রে দেখা সেই অদ্ভুত স্বপ্নটার কথা। একটা স্বপ্ন। জানোই তো, মানুষ স্বপ্নে যা দেখে তার পুরোটাই ঘুম ভাঙার পর আর মনে থাকে না। মনে থাকে কেবল একটা আবছায়া, অবচেতন, ঝাপসা কিছু। তাতেই বুঝি একটা খুব অন্ধকারাচ্ছন্ন রাত, চারপাশে নিস্তব্ধতার ভ্রুকুটি। ধীরে ধীরে এসে দাঁড়িয়েছি খাদটার কিনারে। সবুজ শুষ্ক পাহাড়ের ঢাল বেয়ে নেমে গেছে খাদটা। রাতের কালো আকাশে ঢেউয়ের মতো জমা হচ্ছে পুঞ্জ পুঞ্জ মেঘের দল, যেন কোনো শামিয়ানার মতো টাঙিয়ে দিচ্ছে তা। আকাশের এক পালি চাঁদটাকেও ঢেকে দিতে চাইছে সেই শামিয়ানা খানা। এমন সময় হঠাৎ যেন একটা অস্বস্তি অনুভব করি। একটা খুব ক্ষীণ একটা শব্দ কানে আসছে। খাদের নিচ থেকে আসছে কি? একটু এগিয়ে আসি আরো। হঠাৎ কাঁধের কাছে কিসের জন্য একটা ঠান্ডা নিঃশ্বাস পড়ে। চমকে উঠি, পিছনে দ্রুত তাকাই, আর এ সময় প্রচন্ড একটা ধাক্কা মারে কেউ যেন। ধড়মড়িয়ে উঠে বসি বিছানায়। আমার ঘুম ভেঙে গিয়েছে। প্রচন্ড ঘামে বিছানাখানাও ভিজে গেছে। ব্যাস, ওইটুকুই। কাউকে দেখতে পাইনি, বা পেলেও তা ঘুম ভেঙে জাগার পর আর মনে নেই। গত কয়েকদিন ধরে এই একটাই স্বপ্ন বারবার দেখছি, কিন্তু কেন তা জানি না। আর এই জায়গাটাই বা কোথায়? আমি সেখানে গেছি বা কেন? কিছুই জানি না। তবে এহেন দ্বীপ্রহরে দুয়ারসিনীর সীমানায় পৌঁছে মনে কেমন যেন একটা ভাব করে এলো। মনে হলো আমার সব প্রশ্নের উত্তর বোধহয় এবার পাওয়া যাবে। তারানাথ থামলেন। আমরা এতক্ষণ কান খাড়া করে বুঁদ হয়েছিলাম। তারানাথকে হঠাৎ থামতে দেখে অধৈর্য হয়ে বললাম, তারপর? তারানাথ হালকা হাসলেন। তারপর তো বলবো, কিন্তু তার আগে একটা সিগারেট দাও তো বাবু। কিশোরী কোনো বাক্য ব্যয় না করে সিগারেটের বাক্সটা তার দিকে এগিয়ে দিল। তারানাথ তা থেকে একটা সিগারেট বের করে তাতে আগুন ধরালেন। আমি উদ্গ্রীব হয়েছি ওর গল্পের বাকিটুকু শোনার জন্য। বাইরে হয়তো বৃষ্টির তেজ আরো বাড়ল মনে হয়। জানালা পেরিয়ে নিস্তব্ধ সেই বৃষ্টির ছাট ঘরে হানা দিল এইবার। তারানাথ সিগারেটে একটা লম্বা টান দিয়ে ধোঁয়ার কুণ্ডলি ছেড়ে বললেন, তো যা বলছিলাম শোনো তবে। আমরা আবার উদ্গ্রীব হয়ে উঠি। আমাদের গরুর গাড়ি যখন দুয়ারসিনীর দুয়ারে এসে থামলো, তখন বেলা গড়িয়েছে। আমার ফেরার পথ ধরতে হবে বাঁয়ে। আমি গরুর গাড়ি থামতে বললাম, তারপর নিচে নেমে পড়লাম। বাঁয়ের মুখ ঘোরাই, তারপর ডাইনে, তারপর সোজা। আমাকে নামতে দেখে গরুর গাড়ি থেকে নেমে এলেন নিমাই ভট্টাচার্য। বললেন, মানে কি হলো ঠাকুরমশাই, নেমে পড়লেন যে?
আমি বললুম, নিমাইবাবু, সামনে কোন গ্রাম? আমি হাত দিয়ে সামনে নির্দেশ করি। ঠাকুরমশাই, ওই সামনে মানে অনতি দূরেই পলাশডিঙি গ্রাম। ছোট গ্রাম, তবে ওই অনেক লোকেরই বাস তাতে। সেদিন সেই অপরাহ্নে সামনের দিকে কিছু কাল তাকিয়ে থাকলাম। ওদিকের আকাশখানা কেমন যেন অদ্ভুত। এদিকের আকাশ যেদিকে রোদে ঝলমল করছে, ওদিকের আকাশ কেমন যেন ঘোলাটে। রোদ ঢেকেছে আলগা ধূসর মেঘে। মনে কেমন যেন একটা লাগলো, ব্যাপারটা ঠিক নয় যেন। আমি নিমাইবাবুকে বললাম, ভট্টাচ মশাই, আপনি বরং ফিরে যান। জমিদার বাবুকে বলবেন আমি তার আদর আপ্যায়নে আন্তরিকভাবেই অভিভূত। নিমাইবাবু অবাক হলেন। কিন্তু মানে কেন ঠাকুরমশাই? আমি ওই পলাশডিঙি গ্রামে একবার যেতে চাই। আমার মনে কেমন যেন একটা শঙ্কা হচ্ছে। ওখানে কিছু একটা ঘটছে বা ঘটবে, যা স্বাভাবিক নয়। আমার যাওয়া আবশ্যক। আমি ও পথে পা বাড়াই। 2 পা বাড়িয়েছি, ভট্টাচ মশাই পিছু ডাকলেন। চলুন ঠাকুর, তাহলে আমিও যাই। পলাশডিঙির বর্তমান জমিদার অর্ঘ্যকমল মজুমদার আমাদের জমিদারের খুব ভালো বন্ধু আর স্নেহভাজন। আমারও পরিচিত তিনি। চলুন তবে। ভট্টাচ মশাই গাড়োয়ানটিকে সমস্ত কিছু বুঝিয়ে আমাদের পলাশডিঙি যাওয়ার ব্যাপারখানা বুঝিয়ে বিদায় করলেন। আমরা সামনের পথ ধরলাম। মোরাম বেছানো মেঠো পথ দিয়ে গ্রামের অভ্যন্তরে যেতে যেতে আমার সারা গায়ে কিরকম একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো। না না, এ গ্রামের সবকিছু স্বাভাবিক নয়। কি যেন একটা ঘটেছে এ গ্রামে। আকাশপানে আবারও চোখ যায় সেই একই রকম ধূসর আকাশ। চারিদিকে অদ্ভুত অস্বস্তি, যেন কোনো অশুভ কুয়াশার চাদর বিছিয়ে দিয়েছে কেউ পলাশডিঙির উপরে। আমি আর ভট্টাচ মশাই ধীরে ধীরে গ্রামে ঢুকতে থাকি। লোকজন বিশেষ তেমন কেউ চোখে পড়ল না। কোথায় গেল সব লোকজন? হ্যাঁ, মড়কের মতোই অদ্ভুত নিস্তব্ধতা বিরাজমান সর্বত্র। আমার মনে বাজতে থাকা সেই কুটাকখানা এবার যেন আস্তে আস্তে প্রকট হয়ে চলছে। কিছুটা এগিয়ে আবার কিছু লোকের দেখা পাওয়া গেল। মাথায় তাদের খড়ের গোছা, নিস্তব্ধ চলছিল তারা। নায়েব মশাই তাদের থামালেন, তারপর জিজ্ঞাসা করলেন, আগে ওই জমিদার বাড়ি যাওয়ার পথখানা কোন দিকে? লোকজন প্রথমটা একটু অবাকই হলো বটে। কিছুক্ষণ আমাদের মুখের পানে তাকিয়ে উত্তর দিল বটে, কিন্তু যখন আমরা তাদের পাশ কাটিয়ে সম্মুখে এগোবো, পিছু ডাকলো ওরা। বাবা ঠাকুর, আপনারা কিরা? এই গ্রামে আপনাদের তো আগে দেখিনি। নায়েব মশাই নিজের পরিচয় দিলেন, সাথে আমারও। লোকগুলো আমাদের পরিচয় পেয়ে ভারী খুশি হয়ে উঠল। বললে, আপনারা জমিদার বাড়িতে যাবেন, তা চলেন, আপনাদের দিয়ে আছে। ওরা আগে আগে আর আমিও নায়েব মশাই পিছনে। গ্রামে ঢোকার সময় কেমন একটা গন্ধ নাকে ঠেকছিল। এবারে সেটা আরো বেশি মাত্রায় পেলাম। এ গন্ধ আমি চিনি। এ গন্ধ ভালো নয়, অশুভের পেলেব মেশানো গন্ধ তা। তবে সবাই এ গন্ধ পাবে না, পাবে সত্যিকারের তন্ত্রসিদ্ধ সাধক। আমি বাতাসে নাক টেনে সে গন্ধের ঘ্রাণ নিলাম। তারপর থমকে দাঁড়ালাম, চট করে পিছনে ফিরে তাকালাম। মনে হলো যেন কেউ আমাদের পিছে পিছেই আসছিল। আমাকে পিছন ঘুরতে দেখেই সে অদৃশ্য হয়েছে। বুঝতে পারলাম না, এ গ্রামে কোনো ভয়ানক কিছুর দৃষ্টি পড়েছে। আমাকে থমকে যেতে দেখেই নায়েব মশাইও দাঁড়ালেন। এগিয়ে এসে বললেন, কি হলো ঠাকুর? না না, কিছু নয়, চলুন। আমরা উপস্থিত হলাম জমিদার বাড়িতে। লোকগুলো আমাদের পৌঁছে দিয়ে চলে গেল। খবর পেয়ে জমিদার, নায়েব সবাই হাজির হলেন। পরিচয় পেয়ে খাতির করে ভেতরে নিয়ে গেলেন। তারপর আমাদের পা ধুইয়ে দেওয়া হলো। জমিদার মশাই বিনীতভাবে বললেন, আপনারা আমার অতিথি, কিছু খাবেন তো?
সত্যি এতটা পথ আসার শ্রমে খিদে খানিক পেয়েছিল আমাদের। আমাদের মুখ দেখেই তা অনুমান করলেন জমিদার মশাই বোধহয়। তিনি একজনকে খাবার আনতে বললেন। সবই হচ্ছে বটে, কিন্তু সবারই চোখে মুখে একটা কালো ছায়া। সবাই ঠিক যেন প্রকৃত অর্থে খুশি নয়। কিসের যেন একটা ভয় তাদের তাড়া করে বেড়াচ্ছে যেন। দুজনের জন্য দুটো তামার রেকাবিতে প্রচুর পরিমাণে খাবার দাবার সাজিয়ে নিয়ে আসা হলো আমাদের সামনে। খাবার দেখে আমার তো চোখ কপালে। এদিকে জমিদার বাবু কি বলেন? গরিবের ঘরে আপনাদের জন্য এই সামান্যই ব্যবস্থা করতে পেরেছি মাত্র। এই যদি সামান্য হয়, তবে সামান্যর প্রকৃত অর্থটা কি আমার জানা নেই। আমি এত খেতে চাইলাম না। জমিদার বাবুকে বললাম, বৃদ্ধ নায়েব মশাইও তাই। একেবারে এত কিছু খাওয়া যায়? তাই আমাদের জন্য একখানি রেকাবি রেখে অন্যটি নিয়ে যাওয়া হলো। আমরা খেতে খেতে গল্প করতে লাগলাম। জমিদার মশাই কথা তো বলছিলেন, তবে মনে হয় কিছু যেন মনে মনে বলতে চাইছেন, আবার পরক্ষণে তা গোপন করতেও চাইছেন। আমাদের খাওয়া শেষ হয়ে এলো। জমিদার মশাই বিদায় গ্রহণ করতে চাইলেন। বললেন, আপনাদের আর কি কিছু লাগবে যদি দয়া করে বলেন। আমি এবার সরাসরি বলেই ফেললাম, জমিদার বাবু, একটা কথা জিজ্ঞাসা করব, বলবেন? জমিদার মশাই বোধহয় প্রহর গুনলেন। আগে হ্যাঁ ঠাকুর মশাই বলুন। আচ্ছা, আপনাদের গ্রামে কি কোনো বড় সড়ো ভয়ানক কিছু ঘটছে? যদি ঘটে থাকে দয়া করে বলুন আমাকে। আমি গ্রামে পা দেওয়া মাত্রই কিন্তু বুঝেছি এখানে সব স্বাভাবিক নয়। আমি তার মুখের দিকে চাই। নায়েব মশাইও বেশ অবাক হয়েছেন আমার কথা শুনে। জমিদার মশাইয়ের মুখ আরো আধার হয়ে আসে। নিজের অবাক ভাবখানা কাটিয়ে উঠে তিনি বলতে লাগলেন, কি আর বলবো ঠাকুর মশাই, গত মাস দুয়েকের মধ্যে আমাদের গ্রামে যে ভয়ানক ঘটনাগুলো ঘটেছে তা ভাবতে গেলেও এখনো গায়ে কাঁটা দিয়ে উঠছে আমার। আমি জানি না ঠাকুর মশাই, আপনি কি করে যে এই গ্রামে ঢোকা মাত্রই ওই ভয়ানক অশুভের ইঙ্গিত পেলেন। আপনি নিশ্চয়ই খুব বড় মাপের মানুষ, না হলে এই বিপদের দিনে আপনি আমাদের কাছে আসবেনই বা কেন? যাই হোক, ঘটনাটা আপনাদের বলার চেষ্টা করি। সেদিন ছিল শুক্রবার। কদিন পরেই কানু ঘোষালের ছোট মেয়ে নীরার বিয়ে। কানু ঘোষাল কলকাতায় ব্যবসা করে, চালের আড়ত। বেশ ধুমধাম করে তার মেয়ের বিয়ের আয়োজন চলছিল। কদিন ধরেই গ্রামে কেমন যেন একটা ভ্যাপসা আবহাওয়া ছেঁকে ধরেছিল। হাওয়া নেই, বাতাস নেই, সারা আকাশ জুড়ে কেমন যেন একটা তটস্থ ভাব। একে ওরকম গুমোট, তাই আবার বিয়ে বাড়ির কাজ। তাই ঘোষাল বাড়ির মেজ ছেলে রমা কিঙ্কর যে রাত থেকেই বাড়ি ফেরেনি সেটা কেউ লক্ষ্যই করেনি। তাই যখন লক্ষ্য করা গেল তখন সবাই ভেবেছিল হয়তো আশেপাশেই আছে বন্ধু বান্ধবদের সাথে। কিন্তু বেলা বাড়ার সাথে সাথেও যখন তাকে ফিরে আসতে দেখা গেল না, তখন বাড়ি শুদ্ধ লোক উত্তেজিত হয়ে পড়ল। রমা কিঙ্কর কলকাতায় পড়াশোনা করা বিচক্ষণ ছেলে, তাই এইভাবে কাউকে না বলে কয়ে হঠাৎ উদাও হয়ে যাওয়া এটা নিতান্তই স্বাভাবিক নয়। তাই বাড়ির কয়েকজন আর গ্রামের কয়েকজন মিলে বেরিয়ে পড়ল তাকে খুঁজতে। এদিক সেদিক খুঁজে যখন তাকে কোনোভাবেই পাওয়া গেল না, তখন সবাই একবার ওই পুরনো চণ্ডী মণ্ডপের দিকে ঢুঁ মারবে বলে ঠিক করলো। আর চণ্ডী মণ্ডপে গিয়েই সবাই যা দৃশ্য দেখলো তাতে ওরা স্তম্ভিত হয়ে গেল। চণ্ডী মণ্ডপের মেঝেতে উপুর হয়ে পড়ে রয়েছে রমা কিঙ্কর। ঘাড় ভেঙে কাত হয়ে গেছে তাদের দিকে। বিস্ফারিত দুটো চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে যেন। প্রচন্ড ভয়ের রেখা গোটা মুখ চোখ জুড়ে। চোখের দুপাশে গাঢ় লাল হয়ে গেছে। চোখের প্রতিটি শিরা উপশিরা যেন প্রচন্ড ভয়ে তার হৃদয় বন্ধ হয়ে গেছে। এরপরেও অবশ্য
আরও কিছু দেখা বাকি ছিল। মেঝে ভিজে গেছে লাল রক্তে, পেটের কাছটা কেউ যেন খাবলে নিয়ে গেছে, রক্তের বন্যা বয়ে গেছে, যেন বেরিয়ে এসেছে নাড়ি ভুঁড়ি। এই দৃশ্য দেখার পর স্বাভাবিকভাবেই লোকজনের ভয়ে হাত পা প্রায় ঠান্ডা হয়ে আসার জোগাড়। আমার কাছেও খবর এলো, তা ঘটনাস্থলে গেলুম। সেই দৃশ্য দেখে বিশ্বাস করবে না ঠাকুর মশাই, গা শিউরে উঠল। কার এমন আক্রোশ থাকতে পারে রমা কিঙ্করের ওপর যে এমন দশা করবে কেউ? গ্রামের কেউ তো তাকে কোনোদিন কারোর সাথে ঝগড়াঝাঁটিতে জড়িয়ে পড়তে দেখেনি। তাহলে তাহলে সন্দেহ হলো কোনো বুনো জন্তুর কাজ হয়তো, কিন্তু এরকম কাণ্ড যে ঘটাবে সেরকম হিংস্র জানোয়ার পলাশডিঙির লোকজন কোশমিনকালেও দেখেনি। অতএব সমস্ত প্রশ্নের উত্তর অসম্পূর্ণই থেকে গেল। বুকে চাপা আতঙ্ক আর ভয় নিয়ে গ্রামের লোক নিজ নিজ কাজে জড়িয়ে গেল। এর পরের ঘটনা ঘটল এর দিন 15 পরে। পলাশডিঙির পাশে বর্ধিষ্ণু গ্রাম রংতাপোতা। প্রতি মঙ্গলবার ওখানে হাট বসে। আমাদের গ্রাম থেকে অনেকেই ওই গ্রামে যায়, হাটে বেচা কেনা করে। যতীন নস্করও ছিল তাদের মধ্যে একজন। সে কাপড়ের কাজ করে। গ্রাম থেকে নিজের বোনা বা নিজের হাতে তৈরি করা কিছু কাপড়ের জিনিস হাটে বিক্রি করতে যায়। তো সেদিনও সে গেছিল। অন্যদিন তার ফিরতে বেশ একটু রাতই হয়ে যায়, কিন্তু সেদিন যখন রাত 9টা পেরিয়ে গেল, বাড়ি আসার কোনো নামগন্ধ পাওয়া যায় না, তখন পরিবারের লোকজন একটু অবাক এবং সন্ত্রস্ত হয়ে উঠল। এমন কিন্তু নয় যে এমনটা একবারও হয়নি। মাঝে মাঝে হাট থেকে ফেরার সময় বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে গেলে একটু রাত অবশ্য তার হয়েই যেত। আসলে যতীনের একটু নেশার সমস্যা ছিল, তাই বাড়ির লোক প্রথমটা ভাবলে যে বন্ধু বান্ধবদের সাথে একটু হয়তো এদিক ওদিক কোথাও গেছে। কিন্তু রাত গড়িয়ে গেলে যখন তার কোনো সন্ধান পাওয়া গেল না, তখন বাড়ির লোক ভাবল, আচ্ছা, হাট থেকে ফেরার সময় তার কাছে নিশ্চয়ই কিছু পয়সা টয়সাও ছিল, যদি চোর ডাকাতে। তাই দেরি করলো না কেউ। বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে বাড়ির লোকেরা বেরিয়ে পড়ল গ্রামের এদিক ওদিক সেদিক একটু খুঁজে দেখতে। সেদিনও ছিল ঘুটঘুটে অন্ধকার অমাবস্যার রাত। চারিদিকে কোনো জনমনীষী নেই। গ্রামের লোকেরা মশাল জ্বালিয়ে সারা দিক তল্লাশ করতে লাগলো। শেষ অবধি যতীনের খোঁজও পাওয়া গেল। খবর পেয়ে আমিও উপস্থিত হলুম। চাঁপাতলার পূবে মস্ত বড় একটা পুকুর, তারই একপাশে দেখি বেশ জটলা। চাপা কথাবার্তা শুনি বুঝেছিলুম যে পরিস্থিতি কোনোভাবেই স্বাভাবিক নয়। আমি এগিয়ে আসতে বাকিরা পাশ কাটিয়ে জায়গা করে দিল। মশাল জ্বলছিল বটে, তবে অন্ধকারের ঝাপটা এসে তৈরি করছিল একটা আলো আঁধারি পরিবেশ। আর সেই আধো আলো আধো অন্ধকারে যা দেখলাম, তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মাটিতে উপুড় হয়ে পড়ে আছে যতীন, দু চোখ বিস্ফারিত, আতঙ্কিত। রগ থেকে ফুলে উঠেছে শিরা উপশিরা, আর আর পেটের মধ্যে থেকে কেউ খুবলে নিয়েছে মাংস। দেখা যাচ্ছে নাড়ি ভুঁড়ি, চারদিক লাল হয়ে গেছে গাঢ় রক্তে। সে দৃশ্য দেখার পর ঠাকুরমশাই আমার সারা গা গুলিয়ে উঠল। ওক শব্দ করেই সেখানে আমি বমি করে উঠল। পরদিন আলো ফুটলে পর যতীনের শেষকৃত্য সম্পন্ন হলো। কিন্তু এই ঘটনা গোটা গ্রামখানাকে একেবারে স্তব্ধ করে দিল। চাপা ভয় পেয়ে বসলো সবাইকে। কি এই মূর্তিমান বিভীষিকা যে হঠাৎ জেগে উঠেছে এই পলাশডিঙিতে? সে কি কোনো পশু নাকি অন্য কিছু? তা কারুর জানা নেই। জমিদার মশাই খানিক থামলেন, খানিক তাকিয়ে থাকলেন মেঝের দিকে। আমি বললাম, ওই দুইটি ঘটনাই নাকি আরো? আপনি ঠিকই ধরেছেন ঠাকুর মশাই, দুটি নয়,
এরপর ঠিক একইভাবে আরো 2টি নারকীয় মৃত্যু ঘটেছে। ঠিক একই দৃশ্য, সেই একই ভয়াবহতা। জমিদার মশাই হাঁপ ছাড়লেন, কাঁপা কণ্ঠে বললেন, গ্রামের মানুষদের ভয়ে প্রায় পাগল পাগল অবস্থা। সন্ধ্যে নামলে গোটা গ্রামে ভয় করে শ্মশানের নিস্তব্ধতা। যে যার ভিটে দৌড় বন্ধ করে প্রতীক্ষা করে ভোরের। জমিদার মশাই চুপ করলেন। আমিও খানিকক্ষণ নীরবে বসে রইলাম। বুঝতে পারলাম কেন গ্রামে ঢোকা মাত্রই আমার এমন অনুভূতি দেখা দিয়েছিল। তোমরা তো জানোই আসল কথাটা। মধুসুন্দরী দেবীর কৃপায় আমি এরকম কিছু কিছু জিনিস আগে থেকে অনুভব করতে পারি। তিনি আমার মাথায় আশীর্বাদ করে এমন কিছু বিশেষ ক্ষমতা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমার সব ক্ষমতাই আস্তে আস্তে সব তোর হয়ে যাবে, শুধু এই ক্ষমতাগুলোকে ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করিস। আর মনে রাখিস, মানুষের ভালো করাই মানুষের পরম ধর্ম, তার থেকে বেশি কিচ্ছু নয়। আচ্ছা ঠাকুরমশাই, আপনার কি মনে হয় এই সবই স্বাভাবিক? জমিদার মশাই আমার দিকে ফিরে প্রশ্ন করলেন। আমার মস্তিষ্কে তখন অজস্র প্রশ্ন আঁকিবুকি কাটছিল। জমিদার মশাই এর কথা শুনে আমি বললাম, যা শুনলাম তাতে মনে হয় এ জিনিস স্বাভাবিক নয়, লুকিয়ে আছে অন্য কোনো ভয়ঙ্কর কিছু। সেটা যে কি তা আমি এই মুহূর্তে ধরতে পারছি না জমিদার মশাই। আচ্ছা জমিদার মশাই, এই ঘটনার পরে কোনো পুজো আচ্ছা বা যাগযজ্ঞ করার আয়োজন করা হয়নি? অবশ্যই হয়েছিল ঠাকুরমশাই। আমাদের কুলপুরোহিত, মানে আমাদের গ্রামের সব থেকে বড় পুরোহিত কুলদা মশাই আয়োজন করেছিলেন এক বিরাট বড় যজ্ঞে। বেশ চলছিল যজ্ঞখানা, কিন্তু হঠাৎ করে সারা আকাশ জুড়ে কেমন যেন একটা মেঘ করে উঠল, আর বিনা মেঘে বজ্রপাতের মতো আকাশ থেকে নেমে এলো প্রবল ঝড় আর তুমুল বৃষ্টি। সেই বৃষ্টিতে যজ্ঞের আগুনও নিভে গেল। আর কি? কুলদা মশাই ভয়ে ভয়ে কেবল বলেছিলেন, এক ভয়ঙ্কর শক্তি, একে হারানোর মতো ক্ষমতা আমার নেই। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপরে জমিদার মশাইকে বললাম, আচ্ছা জমিদার মশাই, আমি যদি কটা দিন এখানে থাকি আপনার কোনো অসুবিধা হবে না তো? আমি এর শেষ দেখতে চাই। জমিদার মশাইয়ের চোখ জোড়া উজ্জ্বল হয়ে উঠল। বললেন, এ তো আমার পরম সৌভাগ্য। আপনার মতো একজন সিদ্ধ পুরুষ এখানে থাকলে আমরা একটু বল পাই। আমি আপনার থাকার ব্যবস্থা করি। আমি মনে মনে চিন্তা করলাম, এ কোনো ছোটখাটো তান্ত্রিক ক্রিয়া নয়, কোনো বড় সড় তান্ত্রিক ক্রিয়া এই গ্রামের উপরে হয়েছে, এবং তারই ফলস্বরূপ কোনো অশুভ এক মারণ শক্তি জেগে উঠেছে গ্রামের অন্তরে, আর তা আস্তে আস্তে এই গোটা গ্রামকে আচ্ছন্ন করে তুলছে, যার শেষ করতে না পারলে হয়তো গোটা গ্রামটাই উজাড় হয়ে যাবে সেই মারণ শক্তির হাতে। ভট্টাচ মশাই বিদায় নিলেন। আমি রয়ে গেলাম জমিদার মশাইয়ের কাছে। তিনি অতিথিশালায় আমার জন্য একটি ঘর খুলে দিলেন এবং আমার যথাসম্ভব আদর আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে উঠলেন। রাতের বেলাতেও খাবার দাবারের বিরাট আয়োজন করলেন জমিদার মশাই। নানা রকম উপাদেয় পদ সমেত বেশ অনেক প্রকার মিষ্টি। অত খাবার দেখেই আমার পেট যেন ভরে গিয়েছিল। তাও কোনো ক্রমে কিছুটা উদারস্ত করে আমি ঘরেতে শুতে গেলাম। জমিদার মশাই বললেন, কোনো কিছু লাগলে ঠাকুরমশাই আপনি ডাকতে দ্বিধাবোধ করবেন না কিন্তু, হ্যাঁ? জমিদার বাবুর এমন আতিথেয়তায় আমি আগেই উৎফুল্ল হয়েছিলাম, তাই বললাম, না না, কোনো কিছু লাগবে না। আর মনে মনে ভাবলাম, কাল ভোরের আলো ফুটলেই একবার সারা গ্রামটা ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। এই গ্রামের কোথাও এর রহস্য লুকিয়ে আছে, পারলে একবার পুরোহিত মশাইয়ের সঙ্গেও কথা বলা দরকার। ঘরে যেন একটা কেমন গুমোট ভাব লাগছিল, তাই উত্তরে জানালাটা খুলে দিলাম হাট করে। তারপর শুয়ে পড়লাম। শোয়া মাত্রই ঘুমে চোখ জুড়িয়ে এলো। মাঝরাতে
আবার সেই স্বপ্নটা ফিরে এলো আমার স্বপ্নে। সেই একরকম ভাবে আমি উপস্থিত হয়েছি কোনো এক খাদের কিনারায়, আর কোনো এক জোর ধাক্কায় আমি প্রায় খাদে পড়ে যাচ্ছি। এমন সময় হঠাৎই ঘুমটা ভেঙে গেল। জেগে উঠে দেখি সারা বিছানা আগের মতোই একভাবে ঘামে ভিজে গিয়েছে। আমার কপালে এবং ঘাড়ে জড়ো হয়েছে বিন্দু বিন্দু ঘাম। এমন সময় কি কারণে যেন উত্তরের ওই খোলা জানালার দিকে চোখ গেল, আর এমন সময় দেখি একজোড়া লাল চোখ যেন আমাকে দেখা মাত্র সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। আমি তড়িঘড়ি ওই জানালার দিকে এগিয়ে গেলাম। জানালা দিয়ে মুখ বাড়িয়ে চারপাশটা একবার ভালো করে জরিপ করে নিলাম। আগের মতোই আঁধার চারিদিকে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আর নিস্তব্ধতা। আমি বোঝার চেষ্টা করলাম ওই চোখ জোড়া আদৌ কি ছিল। তবে কি ওই অশুভ শক্তি আমার উপর নজর রাখছে? মনে উপস্থিত হচ্ছিল একাধিক প্রশ্ন, যার উত্তর মেলানো এখনো অবধি সম্ভব নয় আমার পক্ষে। আন্দাজে বুঝলাম রাত গভীর, তবে ভোর হতেও আর বেশি সময় অবশিষ্ট নেই বোধহয়। তাই বিছানায় বসে এক নির্দিষ্টে আমি ধ্যানে মগ্ন হলাম। পথ খুঁজতে লাগলাম এবং মনে মনে স্মরণ করলাম মধুর সুন্দরী দেবীকে। একসময় আমার সূক্ষ্ম ইন্দ্রিয়গুলো যেন সজাগ হয়ে উঠল। মনে হলো এই ঘরের মধ্যে উপস্থিত হয়েছেন আমার আরাধ্যা। তিনি আমাকে যেন বলছেন, তারানাথ, তুই মানুষের জন্যই এসেছিস, মানুষের কথা ভাব। মনে রাখিস, তোর সঙ্গে আমি সারাক্ষণ রয়েছি, তাই তোর বিপদ অত সহজে আসতে পারবে না। এই গ্রামে যে অশুভ শক্তি প্রস্তুত হয়েছে তা কোনো নেহাত ছোটখাটো কিছু নয়। এখানে রয়েছে এক ভয়ঙ্কর অপশক্তি, তাকে কাছ থেকে মোকাবিলা করতে হবে। মনে রাখিস, অশুভ বিনাশ করার জন্য শুভের উদয় হবেই, আর সেই শুভর খোঁজ তোকে করতে হবে। এই গ্রামেই রয়েছে তার ধ্বংসের চাবিকাঠি, তোকে কেবল খুঁজে নিতে হবে। আমি অস্ফুটে উচ্চারণ করলাম, দেবী আমাকে পথ বলে দিন। আবার সেই চেনা কণ্ঠস্বরের শব্দ ভেসে এলো, পাবি পাবি, তিনি তোকে পথ বলে দেবেন। আস্তে আস্তে কণ্ঠস্বরটা মিলিয়ে এলো। বুঝলাম আমার ইন্দ্রিয়গুলো আবার অসাড় হয়ে পড়ছে। আমি যেন নিস্তেজ হয়ে পড়ছি, যেন জ্ঞান হারাতে চলেছি। চোখে আলোর ঝাপটা পড়তে আমি উঠে বসলাম। বুঝলাম ভোর হয়েছে অনেকক্ষণই। সকালের সোনালি রোদে ছেয়েছে গোটা ঘরখানা। আমি ঘর ছেড়ে বেরিয়ে এলাম বাইরে। মুখ ধুয়ে বৈঠকখানায় এসে হাজির হলাম। দেখলাম উদ্বিগ্ন মুখে বসে রয়েছেন জমিদার মশাই। আমি এগিয়ে গিয়ে বললাম, আপনাকে বড় চিন্তিত লাগছে জমিদার বাবু, কিছু কি হয়েছে? জমিদার মশাই ব্যাকুলভাবে আমার দিকে চাইলেন। বুঝলাম আবার সম্ভবত ঠাকুর মশাই, ফের আরো আর একজন মারা গেছে ঠিক একইভাবে। বিশু নাপিতের ছেলে মহিম কলকাতায় কলেজে পড়ে। সপ্তাহখানেক পরে তার মেজ বোনের বিয়ে, সেই উপলক্ষে সে কলকাতা ছেড়ে গ্রামে ফিরছিল। এতটা পথ আস্তে আস্তে রাত হয়ে গেছিল, আর রাতেই সেই একই রকম মৃত্যু? একই রকম। দীর্ঘশ্বাস ফেললেন তিনি। আমি এইখানে তো থাকা সত্ত্বেও এমন একখানা কাণ্ড ঘটে গেল। মনে পড়ে গেল কাল রাতে জানালার ওপারে দেখা সে লাল জ্বলন্ত চোখগুলোর কথা। আমার মাথায় যেন আগুন জ্বলে উঠল। বললাম, জমিদার মশাই, দেহ বুঝি এখনো সৎকার হয়নি, আমাকে দয়া করে সেখানে যাওয়ার অনুমতি দিন। জমিদার মশাই কিছুক্ষণ আমার দিকে চেয়ে বললেন, অবশ্যই ঠাকুর মশাই, আমি নিয়ে যাই আপনাকে, আমার যাওয়াটাও তো দরকার। জমিদার মশাই পোশাক পরিবর্তন করে এলে পর আমরা বেরোলাম। সঙ্গে চলল দুজন বেয়ারা।
আমরা উপস্থিত হলাম বিশুর বাড়িতে। শোকাচ্ছন্ন বাড়ি, চতুর্দিকে কান্নার রোল, একটা থমথমে গুমোট পরিবেশ। বিশু নাপিত জমিদার মশাইকে রেখে তার দিকে এগিয়ে এলেন এবং জমিদারের পায়ের কোলে পড়ে তিনি কাঁদতে লাগলেন। জমিদার মশাই তাকে উঠিয়ে বুকে জড়িয়ে ধরলেন। বুঝতে পারলাম মহিমের মৃত্যু জমিদার মশাইকেও দারুণভাবে স্পর্শ করেছে। আমি পায়ে পায়ে এগিয়ে গেলাম মহিমের মৃতদেহের দিকে। একটা যেমন তেমন কাঠের খাটের উপর সাদা চাদর মোড়া তার দেহ। পাশেই একজন মহিলা সাদা ফ্যাকাশে মুখে তার দিকেই তাকিয়েছিলেন। বুঝতে অসুবিধা হলো না ইনি মহিমের মা। মহিমের চোখ দুটো বন্ধ, নাকে গোঁজা তুলসী পাতা। সাদা চাদরের ভেতর থেকে তার কয়েকটা আঙুল বাইরে বেরিয়ে এসেছিল। কি ভেবে আমি তার আঙুলগুলো অল্প জড়িয়ে ধরলাম, আর পরক্ষণেই একটা অদ্ভুত অনুভূতি আমাকে হঠাৎ জড়িয়ে ধরল। আমার মাথার স্নায়ুগুলোতে যেন এক কিসের ঝটকা লাগলো। বুঝতে পারলাম না যে আমি যা ভাবছি তাই। এক ভয়ঙ্কর অপশক্তি এই গ্রামখানাকে গ্রাস করেছে এবং সেই কোনো এক কৌশলে এই মৃত্যুগুলো ঘটিয়ে চলেছে। যার এক ভুক্তভোগী সেই মহিম। কেমন যেন একটা মনে হলো এই অপকর্ম যে করেছে তার স্রষ্টা বুঝি এইখানেই উপস্থিত রয়েছে। আমি দ্রুত মুখ ঘুরিয়ে চারিদিকটা একবার পর্যবেক্ষণ করে নিলাম। তেমন কিছু বুঝতে পারলাম না ঠিকই। এমন সময় উঠোনে যে জটলা ছিল তার মধ্যে থেকে দুটো লাল জ্বলন্ত চোখ আমাকে দেখতে পেয়ে হঠাৎ দ্রুত সরে গেল। আমি উঠে দাঁড়িয়ে তাদের দিকে দৃঢ় দৃষ্টি নিক্ষেপ করলাম। না, সেই চোখ দুটোকে আর দেখা গেল না। এমন শোকস্তব্ধ মানুষগুলোকে কোনো ক্রমে সান্ত্বনা দিয়ে নিরস্ত করে বাইরে বেরিয়ে এলুম। জমিদার মশাই, আমার মনে হচ্ছে এ এক ভয়ঙ্কর অপশক্তি যা আস্তে আস্তে গোটা গ্রামটাকে দখল করে নিচ্ছে। তার হাতেই মারা পড়ছে গ্রামের এই নিরীহ মানুষজনগুলো। তাকে দ্রুত ঠেকাতে না পারলে তার করাল গ্রাসে মারা পড়বে আরও অনেকে। এখন কি করণীয় ঠাকুর মশাই? কয়েকটা প্রশ্নের উত্তর এখনও মিলছে না জমিদার মশাই। সেটা জানতে পারলেই এর প্রতিকার হয়তো করা সম্ভব। তার জন্য আমাকে একবার আপনাদের পুরোহিত মশাইয়ের সাথে দেখা করা দরকার। আপনি বলেছিলেন না তিনি একটি যজ্ঞের আয়োজন করছিলেন? আগে চলুন আপনাকে তার কাছে নিয়ে যাই। ওনার বাড়ির সামনেই, তবে এখন বুঝি তিনি শিব মন্দিরে থাকবেন। হ্যাঁ, মন্দির হয়েই যাওয়া যাক। নরম মাটি মারিয়ে আমি আর জমিদার মশাই মন্দির পানে চলতে লাগলাম। চলতে চলতে ভাবলাম প্রত্যেকটা মৃত্যুর মধ্যেই কেমন যেন একটা সম্পর্ক রয়েছে, আর সেই সম্পর্ক জানতে পারলে বুঝি একটা প্রতিকার মেলা সম্ভব। তবে তা কি এখনো অবধি ধরতে পারছি না। পায়ে পায়ে উপস্থিত হলাম শিব মন্দিরের কাছে। দূর থেকে দেখতে পেলাম বৃদ্ধ পুরোহিত মশাই মন্দিরের প্রাঙ্গণ পেরিয়ে আমাদের দিকে এগিয়ে আসছিলেন। বুঝি তিনি বাড়ির দিকেই যাচ্ছিলেন। আগে জমিদার মশাই যে, কি সৌভাগ্য আমার। জমিদার মশাই ওই রাস্তাতেই তাকে প্রণাম করলেন। বুঝতে পারলাম জমিদারের অত্যন্ত শ্রদ্ধার পাত্র এই পুরোহিত মশাই। আমিও তাঁকে প্রণাম সারলাম। পুরোহিত মশাই অল্প কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলেন, তারপর জিজ্ঞাসা করলেন, তুমি কে বাবা? তোমার চোখ দেখে তো মনে হচ্ছে তুমি কোনো সাধারণ কেউ নয়। তোমার পরিচয়টা কি? আমি হাসলাম, বললাম, আমি একজন সাধারণ ব্রাহ্মণ মাত্র। এই গ্রামে ঢুকে এই গ্রামের এমন দুর্বিষহ অবস্থার কথা জমিদারবাবুর মুখে শুনে রয়ে গেছি। পুরোহিত মশাই গভীরভাবে দীর্ঘশ্বাস ছাড়লেন। আর কি বলি বাবা, গত কয়েক মাসেই যেন গ্রামটা একেবারে শ্মশান হয়ে গিয়েছে। একের পর এক মৃত্যু আর মৃত্যু, তাও এমন ভয়ঙ্কর ভাবে। পুরোহিত মশাই, আমার একটি কথা জানার ছিল। জমিদারবাবুর মুখে শুনলাম আপনি নাকি একটি যজ্ঞের আয়োজন করেছিলেন, কিন্তু কোনোভাবে বৃষ্টি দিয়ে নাকি সেই যজ্ঞ বন্ধ হয়ে গিয়েছিল। আসলে ঠিক কি হয়েছিল একবার বলুন তো পুরোহিত মশাই।
বিগত 2-3টে মৃত্যু ঘটার পর মনে হয়েছিল এই মৃত্যুগুলো যেন স্বাভাবিক নয়, কোনো এক ভয়ঙ্কর অপছায়া প্রবেশ করেছে এই গ্রামে। তাই সেই অশুভ ছায়াকে কাটানোর জন্য একটা যজ্ঞের আয়োজন করেছিলাম, কিন্তু যজ্ঞ বেশ দিব্যেই ঘটছিল। হঠাৎই এক মারাত্মক ব্যাপার ঘটল। বিনা মেঘে বজ্রপাতের মতন সারা আকাশ বাতাস কাঁপিয়ে ঝড় উঠল। আর সেই ঝড় যে কি ব্যাপক আমি বলতে পারবো না। সমস্ত সামিয়ানা উল্টে পাল্টে নামল প্রবল বৃষ্টি, নিভে গেল যজ্ঞের আগুন। আর ঠিক সেই সময় আকাশ পাতাল কাঁপিয়ে এক কণ্ঠস্বর আমার কানে প্রবেশ করলো। বাকিরা কেউ শুনেছিল কিনা জানি না, যেন সেই শব্দ এক পাতালপুরি থেকে ভেসে এলো। ধ্বংস হবে, এ গোটা গ্রাম ধ্বংস হবে। খেয়াল করলাম কথাগুলো বলবার সময়ও বৃদ্ধের চোখ দুটো যেন গোলাকার হয়ে উঠল। সারা শরীর যেন কোনো অজানা ভয় কেঁপে উঠতে লাগলো। এমন সময় মাথায় আমার সেই সম্পর্কটা উদয় হলো। আমি হঠাৎই যেন কোনো একটা দিশা খুঁজে পেলাম। বললাম, আচ্ছা, আপনি বলেছেন কানু ঘোষালের বাড়িতে বিয়ের আয়োজন চলছিল এবং মহিন বোনের বিবাহের কারণে এখানে উপস্থিত হয়েছিল। আচ্ছা, একটু বলুন তো, যতীন নস্করের বাড়িতেও কি আগামীতে বিয়ের কোনো প্রস্তুতি ছিল? জমিদার মশাই খানিকক্ষণ স্থির দৃষ্টিতে মাটির দিকে চেয়ে থাকলেন, তারপর চমকে উঠে বললেন, আগে হ্যাঁ হ্যাঁ, ছিল ছিল। তার ভাগ্নির বিবাহ ছিল কিছুদিন পরেই। আমি এতক্ষণে ধুয়ে ধুয়ে চার করতে পারছিলাম। বললাম, তাহলে ওই মাঝে দুটো মৃতদেহ যাদের পাওয়া গিয়েছিল তাদেরও মৃত্যু কিছুদিনের মধ্যেই, হয়তো বিবাহ ছিল তাদের বাড়িতে। পুরোহিত মশাই এবার নীরবতা ছেড়ে মুখ খুললেন। তাদের মধ্যে একজনকে তো আমি বিলক্ষণ ভালো চিনি। নিশিকান্তের বাড়িতেও তো কিছুদিন পরেই ছিল একটা বিবাহের আয়োজন। তার বড় ছেলে শশীকান্তের বিয়ে ছিল, কিন্তু বাপের অপমৃত্যুতে সমস্তটা কিছুই ভেস্তে গেল। বুঝতে পারলাম তাহলে প্রত্যেকটি মৃত্যুর সঙ্গে কোনোভাবে আসন্ন বিবাহের যোগ স্পষ্ট। হত্যাকারী দেখে দেখে সেই বাড়িগুলোকেই চিহ্নিত করেছে যাদের বাড়িতে আগামীতে কোনো বিবাহ উপস্থিত হবে। আমি সচকিত হয়ে উঠলাম। জমিদার মশাইকে বললাম, জমিদার বাবু, আপনি যত দ্রুত সম্ভব গ্রামে এই খবরটি প্রচার করে দিন, যাতে আগামীতে তাদের পুত্র বা কন্যার কোনো বিবাহ না দেওয়ার ব্যবস্থা করেন, যেন কিছুদিন পিছিয়ে দেন। আমি তার মধ্যে কোনো না কোনোভাবে এর সমাধান খোঁজার চেষ্টা করছি। জমিদার মশাই মাথা নেড়ে সায় দিলেন। বললেন, সে আমি অবশ্যই করছি, কিন্তু ঠাকুরমশাই, আপনি কি সত্যি সমাধানের পথ খুঁজে পেয়েছেন? আমি শূন্য দৃষ্টিতে সামনের পানে তাকিয়ে রইলাম, যেন এক ধুলোর কুণ্ডলী হঠাৎই দেখা দিয়ে অদৃশ্য হয়ে গেল। পুরোহিত মশাই আমার দিকে কি একখানা দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকলেন। তারপর আমার মাথায় হাত রেখে বললেন, সফল হও তুমি বাবা। আমি মৃদু হাসলাম। জমিদার মশাই, আপনি বাড়ির দিকে রওনা দিন। আমি এই গ্রামটা ঘুরে দেখতে চাই, একটু নিরিবিলিতে একটু ভাবতে চাই। জমিদার মশাই আমতা আমতা করলেন। আপনি চিন্তা করবেন না জমিদার মশাই, আমায় নিয়ে ভয় পাবেন না। আচ্ছা, এখানে কি কোনো বন্টন আছে? আগে পশ্চিমের দিকে, আমরা বলি মাসানমারির জাল, ওখানে রয়েছে মাসান ঠাকুরের থান। সেখান থেকেই ওই নাম আর কি। লোকে ওদিক পানে গরু ছাগল চড়াতে যায়। আচ্ছা, ধন্যবাদ জমিদার মশাই। মনটা উতলা হয়ে উঠছিল। মনে হচ্ছিল যেন এই রহস্যের কোনো একটা সমাধান ওই বনেতেই পাওয়া সম্ভব। জমিদার মশাই এবং পুরোহিত ঠাকুরকে নমস্কার করে আমি পশ্চিম পানে হাঁটা দিলাম। তবে হাঁটতে হাঁটতে কেবলই মনে হলো যেন আর একজন কেউ আমার পিছু নিয়েছে, নজর রাখছে আমার উপর। চমকে উঠে পিছন ফিরে তাকিয়েছি, কিন্তু কেউ নেই। গোটা রাস্তায় ফাঁকা। বুঝলাম সেই অপশক্তি আমার পিছু নিয়েছে। আমি মৃদু হাসলাম।
যত বড়ই অপদেবতা তুমি হও না কেন, তোমার বিনাশ হবে। পায়ে পায়ে উপস্থিত হলাম পশ্চিম দিকে জমিদারের বলা মাসান মারির জঙ্গলের কাছে। জঙ্গলটা বাইরে থেকে দেখে খুব একটা এত গভীর বলে মনে হলো না। আমি চারপাশটা একবার ভালোভাবে দেখে নিলাম। একটা কিছু যে আমার পিছন পিছন এখানে উপস্থিত হয়েছে সেই বিষয়ে আমার সন্দেহ নেই। ধীরে ধীরে জঙ্গলের ভিতর দিকে এগোতে লাগলাম। মন বলছে এখানে আমি কোনো সমাধান পেলেও পেতে পারি। মনে আমার একটা খটকা রয়ে যাচ্ছে, এই অপশক্তির এখনই জেগে ওঠার কারণ কি? সে কি নিজে থেকেই জেগে উঠেছে, নাকি কেউ তাকে জাগিয়ে তুলেছে? আর সেই ব্যক্তি কি এই গ্রামের, নাকি অন্য কোথাও বাস করে সে? যাই হোক, পায়ে পায়ে কিছুটা এগিয়ে যেতেই একটা বেশ ফাঁকা মতো জায়গা পেলাম। চারপাশটা এখানে কিছুটা পরিষ্কার করা, সম্ভবত এদিক বানে লোকের আনাগোনা আছে। একটা বিশাল পুরনো শ্যাওড়া গাছের নিচে খড়ের ছাউনি দেওয়া একটা মন্দিরের মতো নজর এলো। আমি পায়ে পায়ে এগিয়ে গেলাম সেটার দিকে। হ্যাঁ, মন্দিরই বটে। একটা কিম্ভূতাকার অদ্ভুত দর্শন মূর্তি সেখানে। মূর্তিমান বিভীষিকার মতো ঘোড়ার ওপর আসীন তিনি। মূর্তির পায়ের কাছে ফুল, বেলপাতা ইত্যাদি এবং সামনে বাতাসা জাতীয় কিছু রাখা। সম্ভবত গ্রামের কেউ কেউ যখন এখানে আসে তারা এনাকে প্রসাদ চড়ায়। আমি স্থির দৃষ্টিতে মূর্তির পানে তাকিয়ে থাকলাম। মাসান ঠাকুরের কথা আমি আগে শুনেছি, কিন্তু তার মূর্তি প্রথমবার আমি দর্শন করলাম। কেন জানি না এক অদ্ভুত শ্রদ্ধায় আমার মনটা ভরে উঠল। গ্রামে গ্রামে এমন অনেক লোক দেবতার কথা আছে, আমি শুনেছি কিছু কিছু, আবার দেখেওছি। শুনেছিলাম এই মাসান ঠাকুর মানভূম প্রদেশের কিছু এবং উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় এক বহুল প্রচলিত লোকদেবতা। মাসান সম্পর্কিত বহুল লোকবিশ্বাস হল ধর্ম ঠাকুরের কন্যা কালী। এই কালীর 18 সন্তানের মধ্যে জ্যেষ্ঠ সন্তান হলো মাসান। আবার কোচবিহারের রাজবংশী সমাজের অপর লোকবিশ্বাস হলো মাসান হচ্ছেন 6, 20, 60 রকমের এবং মাসানের জন্ম হয় ভাদ্র মাসের শনিবার। আমি নতজানু হয়ে একান্ত চিত্তে এবং গভীর শ্রদ্ধার সাথে তাকে প্রণাম করলাম, মাটিতে উপর হয়ে শুয়ে। দেবতার উদ্দেশ্যে বললাম, ঠাকুর, আপনি তো জানেন আপনার এই গ্রামে কি এক অপশক্তির আবির্ভাব হয়েছে। পারলে আমাকে সেই পথ দেখান, কিভাবে আমি গ্রামের মানুষকে এখান থেকে উদ্ধার করতে পারি। আজ সকালে দেখা সেই শোকস্তব্ধ বাড়িটার কথা মনে পড়তেই চোখের কোণটা ভিজে এলো। পুনরায় একবার মূর্তিকে প্রণাম করে আমি আবার কিছুটা সামনের দিকে অগ্রসর হলাম। ধীরে ধীরে এগোচ্ছি। হঠাৎ করে এমন সময় একটা অচেনা কণ্ঠস্বর কানে এলো। বাবু মশাই, আপনি বুঝি এখানে নতুন এসেছেন? আমি চমকে পিছন ফিরে তাকালাম। একে তো আগে দেখিনি। কণ্ঠস্বরটাও কেমন যেন একটা, হয়তো গ্রামেরই কোনো কেউ হবে। এখানে ছাগল টাগল চড়াতে আসে তো অনেকেই, তাদেরই হয়তো কেউ একজন আমাকে দেখেই প্রশ্নটা করেছে। লোকটিকে তাকিয়ে দেখলাম, খুব বেশি বয়স না, তবে কেমন যেন একটা অদ্ভুত লাগলো প্রথম দর্শনে। চোখের দৃষ্টি কেমন যেন ভাষা ভাষা, সেই একই দৃষ্টিতে আমার দিকে কেমন যেন একটা হাসি হাসি মুখেই তাকিয়ে রয়েছে। আমি বললাম, হ্যাঁ, এই গ্রামে এসেছিলাম, ভাবলাম একটু ওই জঙ্গলের পানে ঘুরে যাই। তবে কি কারণে এই গ্রামে রয়ে গেছি তাকে বলতে চাইলাম না। লোকটা আবার সেই অদ্ভুত কণ্ঠস্বরে বলে উঠল, এখানে কি কোনো আত্মীয়র কাছে নাকি? বলেই সে চুপ করলো। গ্রামের লোকেরা সরল সাদাসিধে, আর অন্যের প্রতি কিছুটা উদ্বিগ্ন হয় তো হবে। সেই ব্যক্তির দিকে দেখে কেমন যেন একটা মনে ভাব হলো আমার। বড় বেশি গায়ে পড়া মনে হচ্ছে, একটু অতিরিক্তই প্রশ্ন করছে যেন। হ্যাঁ, ওই জমিদার বাবুর কাছে এসেছিলাম কিছু কাজের জন্য। তা তুমি এখানে ছাগল চড়াতে? লোকটি মৃদু খ্যাক খ্যাক করে হাসলো, তারপরে বলল, আগে এদিক পানে এসেছিলাম, আপনাকে দেখতে পেয়ে তাই জিজ্ঞাসা করতে এলাম। চারিদিকে বিস্তীর্ণ বনভূমির দল,
অজস্র গাছগাছালি, পাখির আওয়াজ, এই চারদিকে ভরপুর। কিন্তু তাও যেন জায়গাটাকে গুমোট মনে হতে লাগলো। কি যেন একটা অস্বস্তি উপস্থিত হয়েছে হঠাৎই। লোকটাকে বললাম, আচ্ছা, কেমন যেন একটা গুমোট লাগছে। জঙ্গলের ওদিক পানে কি আছে গো? আমি অঙ্গুলি দেখিয়ে সামনে বাম পানের দিকে নির্দেশ করলাম। ওদিকে ওদিকে বেশ খানিকটা গেলে একটা বেশ সুন্দর জায়গা পড়বে। চলুন বাবু, আপনাকে দেখিয়ে নিয়ে আসি। আমি না বলতেই যাচ্ছিলাম, কিন্তু বললাম না। ওদিকে এগোতে লাগলাম। অচেনা লোকটি আমার আগে আগে এগোতে লাগলো। আমি বললাম, তা তোমার নামটা কি? সে একবার পিছন ফিরে আমার দিকে কেমন যেন একটা দৃষ্টিতে দেখে তারপর আবার মুখ ঘুরিয়ে সামনে চলতে চলতে বলল, আমার আর নামের কি আছে, ধরে নিন না হোক যে একটা। এ আবার কেমন কথা রে বাবা? গ্রামের লোকেদের কথাবার্তা সাধারণত এরকমটা হয় না। গ্রামের লোকেরা হয় খোলামেলা, অনেকটা খোলা বইয়ের মতো, একেবারে উল্টোলে পুরোটা স্পষ্ট দেখা যায়। তবে এই লোকটাকে কেমন যেন একটা অদ্ভুত লাগছে। ঘন জঙ্গলটা আরও বেশি গভীর হতে লাগলো। লোকটা একইভাবে চলেছে। সে আদৌ তো কোনো ঠিক জায়গায় নিয়ে যাচ্ছে? পাখপাখালির আওয়াজও কেমন যেন থমকে গেছে। লোকটা এবার থামল। এখানটা বন জঙ্গল অনেকটা হালকা হয়ে এসেছে। সে গাছগাছালি ঝোপঝাড়গুলোতে হাত করে কিছুটা সরিয়ে দিয়ে বলল, বাবু মশাই, ওর ওপরে একটা বড় সুন্দর জায়গা আছে, আপনি এগো। আমি কথা না বাড়িয়ে তাকে পাশ কাটিয়ে এগিয়েছি। দেখতে পেলাম একটা খোলা মাঠের মতো অনেকখানি জায়গা। আমি পায়ে পায়ে সামনে এগিয়ে গেলাম। কিছু একটা বলার জন্য পিছনে তাকাতেই যাব, এমন সময় পিছনে দেখি পিছনে কেউ নেই, কোথাও কেউ নেই। আমি আরও একবার পিছনে ওই গাছগাছালি জঙ্গলের মধ্যে ঢুকে লক্ষ্য করলাম, না, কেউ তো নেই এখানে। নেই কোনো মানুষের অস্তিত্বই। চারপাশটা সেই পূর্বের মতোই ভরাট, শুধু গাছের ঘন ঘন জংলি পাতায়। ব্যাপারটা কি হলো? লোকটা তো এখানেই ছিল, কর্পূরের মতো উবে গেল নাকি? মনে মনে কেমন যেন একটা সন্দেহ জাগলো আমার। তবে তখন বেশি মাথা ঘামালাম না। গ্রামের টাটকা সজাগ বাতাস মাথায় যেতেই মাথার জ্বরটা কেমন যেন ফুলে যেতে শুরু করেছে। আমি পায়ে পায়ে সামনের দিকে এগিয়ে গেলাম। এক প্রস্থ খোলা মাঠের মতো জমি, তাতে বিছানো সবুজ ঘাস। কিন্তু মাঠটা যেন হঠাৎই শেষ হয়ে গেছে মাটির উপরে কি আছে সেটা জানার জন্য। আমি খানিকটা গিয়ে একেবারে শেষের দিকে এগিয়ে গেলাম, আর গিয়েই চমকে উঠলাম। ঘাসের রাশি যেখানে শেষ হয়েছে তার নিচেই একটা প্রচণ্ড খাদ। মুখ বাড়িয়ে একবার তাকিয়ে চমকে উঠলাম। এই যে ভয়ঙ্কর কাণ্ড! লোকটার কথা আবার মনে এলো। সে বলেছিল এই জায়গাটা বড়ই সুন্দর জায়গা, তবে এই জায়গাতে এসে বুকের মধ্যে কেমন যেন একটা অস্বস্তি ভাব ফুটে ওঠে সবার। কেন, তার উত্তর নেই। আমি ওপারে দিগন্ত বিস্তৃত সবুজের দিকে একবার তাকিয়ে রইলাম। নিচে গভীর খাদ, যেখানে একবার তলিয়ে গেলে। সামনের দিকে তাকিয়ে আছি, এমন সময় হলো কি জানি না, হঠাৎ করে পিছন থেকে একটা ধাক্কা খাওয়ার অনুভূতি পেলাম। আমি টাল সামলাতে না পেরে পড়েই যাচ্ছিলাম। হঠাৎ কারোরই একখানা শক্ত মুঠো আমার হাতখানা চেপে ধরে সজোরে পেছন দিকে টেনে নিয়ে আসলো। এই অবিশ্বাস্য ঝটকায় আমার প্রথম বিষয়টা কাটাতে কিছুটা সময় লাগলো। মাটিতে বসে পড়লাম, হাঁপাতে লাগলাম। এ কি হচ্ছে আমার সাথে হঠাৎ? এতক্ষণে আমার চোখে গেল ডাইনে সেই আমার উদ্ধারকর্তার দিকে, আর একে দেখেও প্রথমটা আমি বেশ বিস্মিত হলাম। একজন বেশ বয়স্ক লোক, লম্বা গড়ন, ঝাঁকড়া ঝাঁকড়া চুল, মুখখানা কালো। প্রথম দর্শনেই ভয় পেতে হয়। আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছেন। কিরে, আর একটু হলেই তো তুই খাদে। আমার মনের ভেতরটা ফের আর একবার কেঁপে উঠল। তিনি আমার দিকে হাত বাড়িয়ে দিলেন এবং তার হাত ধরে উঠবার চেষ্টা করলাম। ধন্যবাদ আপনাকে। আপনি আজ যদি আমাকে না বাঁচাতেন তাহলে তো এতক্ষণে। কিন্তু তুই কে? এই গ্রামে নতুন মনে হচ্ছে। লোকটির কথা যেন কি একটা ছিল। আমি মিথ্যা বলতে পারলাম না, তাকে সত্যি সত্যিই বললাম,
আমার এখানে আসার কারণ, আর এখানে এসে এই পরিস্থিতি দেখে এখান থেকে যাওয়ার কারণ। ভদ্রলোকটি আমার কথা শুনে মৃদু হাসছেন, তারপর বললেন, তোর উদ্দেশ্য সফল হোক রে। তোকে যদিও আমি প্রথমেই বুঝেছি দেখে যে তুই সাধারণ গ্রামের ছেলে নোস, তোর মধ্যে কিছু একটা রয়েছে। তোর ভালো হবে, দেখ এই গ্রামটাকে বাঁচাতে পারিস কিনা। চল তোকে গ্রামের দিকে পৌঁছে দিই। ভদ্রলোক তার বিশালকায় দেহ নিয়ে হাতে একটা মোটা গাছের ডাল নিয়ে এগোতে এগোতে বললেন, তা তুই এই জঙ্গলে খাদের কাছে এসে পড়লি কি করে রে? সত্যি তো, আমি তো খাদের কথা জানতামই না। ওই লোকটা, হ্যাঁ ওই লোকটার কথা তাকে বললাম। ভদ্রলোকের দিকে স্থির দৃষ্টিতে আমি তাকিয়ে থাকলাম, তারপরে বললাম, তার বর্ণনা শুনে আর তাকে না দেখেও বুঝতে পারছি যে নিতান্ত কোনো সাধারণ গ্রামের মানুষ তারা ছিল না। হয়তো সেই গ্রামেই তার উদ্দেশ্য ছিল তাকে বিপদে ফেলা, তাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়ে নিজের কার্যসিদ্ধি করা। আমি সচকিত হয়ে উঠলাম। এ কি বলছেন? যে দুষ্ট অপদেবতার সাথে লড়াই করবার জন্য তুই এই চিন্তা ভাবনা করছিস, সেই লোকটি বোধ হয় তারই প্রেরিত কোনো চোর। আমি এবার বুঝতে পারলাম ওই লোকটা আমার সামনে উপস্থিত হওয়ার পর থেকে কেমন যেন অস্বস্তি আর গোমট ভাবখানা কেন লাগছিল। আমার যে সামান্য ক্ষমতাটুকু রয়েছে তাকে অতিপ্রাকৃত কিছু ঘটলে বা উপস্থিত হলে তার একটা অনুভূতি আমি পাই। আমরা হাঁটতে হাঁটতে জঙ্গল পেরিয়ে গ্রামের রাস্তায় এসে উপস্থিত হলাম। ভদ্রলোকটি কিন্তু আমার সাথে এলেন না, তিনি পিছনে দাঁড়িয়ে একবার আমায় ডাকলেন। আমার চিন্তান্বিত মুখের দিকে তাকিয়ে বললেন, তুই বড় ভালো মানুষ রে। মানুষের জন্য যার মন কাঁদে সেই তো আসল সাধক রে। তা না হলে সাধনা করে লাভ কি? তুই অনেক বড় হবি, অনেক বড় হবি। তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। আমি নিচু হয়ে পরম চিত্তে তাকে প্রণাম করলাম। তিনি আমার মাথায় হাত রেখে বললেন, মনে রাখবি, অশুভ শক্তি অপদেবতা যতই বড় ক্ষমতাশালী হোক না কেন, একজনের হাতে সে হার মানবেই। সে হলো ভগবান, শুভ শক্তি। তুই তোর সমস্ত শক্তি দিয়ে তাকে ডাক, তিনি নিজেই সাহায্য করবেন। তোর জন্যই হয়তো এই গ্রাম আবার আগের মতন হয়ে উঠবে রে। আমি যেন বুকে একটা বল পেলাম, নতুন বল। তাকে পরম শ্রদ্ধা ভরে প্রণাম করে মাথা তুলতে দেখিয়ে কি আমার সামনে তো কেউ নেই, চারিদিক ফাঁকা, কেবল এক আর শূন্য ধুলোর ঢেউ অগোছালে ঘুরপাক খেয়ে গেল। আমার মগজের স্নায়ুগুলো যেন সেই ধুলোর মতোই পাক খেয়ে আমাকে জানান দিল এতক্ষণ ধরে যে সূক্ষ্ম সুতো তার সন্ধান করছিলাম, সেই সুতোর গিঁটটা আস্তে আস্তে ধরা দিচ্ছে। মনে মনে একবার মধুসুন্দরী দেবী আর ইষ্টদেবতার উদ্দেশ্যে শ্রদ্ধা ভরে করজোড় করে প্রণাম করলাম। তারপরে দ্রুত পায়ে জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর এক মুহূর্ত সময় নষ্ট করার জো নেই, এইবারই শুরু করতে হবে আসল কাজ। অসুর নিধনের পালা শুরু করতেই হবে যত শীঘ্র সম্ভব। জমিদার মশাই খোলা বারান্দায় চিন্তিত মুখে পায়চারি করছিলেন। আমাকে হন্তদন্ত হয়ে আসতে দেখে তিনি সকৌতূহলে আমার দিকে এগিয়ে এলেন, বললেন, কি হলো ঠাকুর মশাই, এত হন্তদন্ত হয়ে আসছেন? কোনো বিপদ ঘটেছে? বিপদের আর ঘটার কি বাকি আছে? বিপদকে এখনই প্রশমিত না করতে পারলে এ আরো ভয়ঙ্কর রূপ নেবে। তখন তাকে ঠেকানো শুধু মুশকিলই নয়, অসম্ভব হয়ে উঠবে। তবে জমিদারকে কিছু বললাম না, উদ্বিগ্ন কণ্ঠে বললাম, জমিদার মশাই, মনে হয় এই গ্রামে যে ভয়ঙ্কর শক্তি এসে বাসা বেঁধেছে তার একটা শিকড়ের বুঝি খোঁজ আমি পেয়েছি। আপনি একটা ব্যাপার বলুন, এই মৃত্যুগুলো ঠিক কতদিন আগে থেকে শুরু হয়েছে? এই ধরুন মাস ৩-৪ আগে থেকে। আচ্ছা, ৩-৪ মাস। এবার বলুন তো, এই মৃত্যুগুলো হওয়ার ঠিক আগে এমন কোনো ঘটনা কি ঘটেছিল যেটা খুব শোরগোল ফেলেছিল? খুব ভালো করে ভেবে বলুন তো জমিদার মশাই। জমিদার মশাই খানিক শূন্য দৃষ্টিতে মাঠের দিকে তাকিয়ে কি যেন ভাবলেন, তারপরে বললেন, গ্রামেরই এক যুবক, তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া নিয়ে
গ্রামে খুব একটা চাঞ্চল্য দেখা গিয়েছিল বটে। কি বললেন? তাড়িয়ে দেওয়া হয়েছিল কোনো যুবককে? কত বয়স হবে তার? পুরো ব্যাপারটা আমাকে একটু বলুন তো। যুবকটির নাম তারক। বেশ তার কত হবে, এই 25-26 বড় জোর। সে গ্রামেরই এক সুদখোর যাদব বেজের মেয়েকে ভালোবেসেছিল। তবে যাদব মেয়ের একথা জানতে পেরে ঘরের মধ্যেই মেয়েকে বন্দি করে রাখল। তারক রাতের অন্ধকারে যাদবের মেয়েকে উদ্ধার করতে যায়, তাকে ঘর থেকে বারো করে নিয়ে আসে। উদ্দেশ্য ছিল গ্রাম থেকে পালানো, কিন্তু পালানোর সময় হাতে নাতে পাকড়াও করে যাদব। উত্তম মধ্যম প্রহার করে সে তারককে। পরের দিন আমার দুয়ারে এসে হাজির হয় সকলে। মার খেয়ে তারকের অবস্থা তখন অত্যন্ত খারাপ। এদিকে যাদবও খেপিয়ে তুলেছে গ্রামের লোকেদের। এই তারককে গাঁ ছাড়া করতেই হবে। তারককে দেখে মনে মায়া হচ্ছিল, তবে নিরুপায় হয়ে গ্রাম ছেড়ে বাইরে বের হয়ে যাওয়ারই নিধান দিয়েছিলাম। বেরোবার সময় তার কান্নামাখা চোখ দুটো আমার দিকে তাকিয়ে সে বিদায় নিয়েছিল। বুঝেছি জমিদার মশাই। আপনি অতি শীঘ্র তারকের বাড়িতে লোক পাঠান, খোঁজ নিন তারক গ্রামে ফিরে এসেছে কিনা। আগে তারক ফিরে এসেছে? কি বলছেন কি ঠাকুর মশাই? সে ফিরে এসেছে বটে, তবে কিভাবে সেটা জানা দরকার। সশরীরে অথবা কিভাবে মানে? জমিদার মশাই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন আমার দিকে। মানেটা তাকে এখন বলার প্রয়োজন নেই, আগে নিশ্চিত হই। বললাম, সব বলবো আপনাকে পরে, আগে আপনি খবরটা নিন। জমিদারবাবু একজন আবদালিকে পাঠালেন তারকের বাড়ি। আমি স্নানের জন্য এগোলাম। স্নান করে শরীরটা সতেজ করা দরকার। যা ভেবেছিলাম তেমনটাই খবর পাওয়া গেল। তারক বাড়ি ফেরেনি। তার বাবা মায়ের কাছেও তারকের কোনো খবর নেই। প্রশ্ন মাখা নয়নে জমিদার মশাই আমার দিকে তাকিয়ে বললেন, আপনি কি ভাবছেন ঠাকুর মশাই? তারক তো ফেরেনি গ্রামে। ব্যাপারটা আমার বুঝতে আর বাকি নেই। সুতোগুলো আস্তে আস্তে জুড়ছে। জমিদার মশাই, তারক ফিরেছে এই গ্রামে। সে ফেরেনি তার বাবা মায়ের কাছে, তবে সে এই গ্রামেই ঘুরছে আর চালিয়ে যাচ্ছে তার ধ্বংসলীলা। মানে ঠাকুর মশাই, আপনি বলতে চাইছেন যে এই গ্রামের মৃত্যুগুলো সংঘটিত করছে তারক? জমিদার মশাই, তারক আর সেই তরুণ তারক নেই। সে এখন হয়ে উঠেছে নরপিশাচ, রক্তপিপাসু এক দানব। আপনারা গ্রামের লোকেরা তাড়িয়ে দেওয়ার পর সে একাকী চালিয়েছে তার সাধনা। তবে তার সাধনা মানুষের হিতের জন্য নয়, সে সাধনা করেছে শয়তানের। শয়তানের ক্ষমতায় বলীয়ান হয়ে সে আবার ফিরে এসেছে। এই গ্রামে মিটাচ্ছে নিজের প্রতিশোধ স্পৃহা। যে গ্রামের মানুষ তাকে তাড়িয়ে দিয়েছিল গ্রামের এক মেয়েকে ভালোবাসার অপরাধে, সেই গ্রামের থেকে সে নিচ্ছে ভয়ঙ্কর প্রতিশোধ। মেতে উঠেছে রক্তের খেলায়। জমিদার মশাইয়ের মুখখানি ভয়ে সাদা দেখালো। অস্ফুট স্বরে কেবল বললেন, ঠাকুর মশাই, এই বিপদ থেকে রক্ষে পাওয়ার কি কোনো উপায় নেই? আছে জমিদার মশাই, আমি সেই চেষ্টাই করব। হয়তো আমার বয়স কম, দুনিয়াও দেখেছি কম, তবে আমার এই ক্ষমতাতেও একটা শেষ চেষ্টা আমি করবই। জমিদার মশাই, আর 3 দিন পরেই পূর্ণিমা। পঞ্জিকা মতে এই পূর্ণিমার আরও আলাদা গুণ আছে। এই দিনেই আমাদের এই শুভাগ্নি যজ্ঞের আয়োজন করতে হবে। আপনি এই যজ্ঞের প্রস্তুতি নিন কেমন? আর আমিও প্রস্তুত হই। কিছু উপকরণ আমার নিজেকে জোগাড় করতে হবে। জমিদার মশাই আমার কথায় যেন কিঞ্চিত ভরসা পেলেন। তিনি করজোড়ে আমাকে একবার নমস্কার করে বিদায় নিলেন। বলে গেলেন, আপনার কোনো অসুবিধে নেই ঠাকুর মশাই, আমি যজ্ঞের সমস্ত আয়োজন করছি। কিঞ্চিত আহারাদির পর আমি নিজের ঘরে দৌড় দিলাম। আমার সঙ্গের সদা সর্বদা থাকা কাপড়ের পুটুলিটা খুলে বার করলাম। এক বহুগুণী সাধকের থেকে পাওয়া ছেঁড়া পুঁথিখানি চোখ বুলিয়ে নিলাম। আর একবার রাতে অদ্ভুত একখানা স্বপ্ন দেখলাম। বীরভূমের শ্মশানের সেই পাগলি আমার দিকে মিটিমিটি চেয়ে হাসছে। আমি কেবল তার দিকে তাকিয়ে অঝোর নয়নে কাঁদছি।
সে কিছু বলছে না, কেবল মিটিমিটি হাসছে। এমন সময় হঠাৎ আস্তে আস্তে তার মুখখানা পাল্টে যেতে লাগলো। আস্তে আস্তে শরীরটা, এই যে আজ সকালে আমাকে সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে বাঁচানো সেই বৃদ্ধ, তার মুখ কোমল কিন্তু কঠোর, তিনিও হাসছেন মিটিমিটি। আমার ঘুমটা ভেঙে গেল। উঠে বসলাম বিছানায়। দেখি সকালের মিঠে রোদ খেলা করছে গোটা ঘর জুড়ে। মাঝের দুটো দিন কিভাবে যেন তাড়াহুড়োয় কেটে গেল। দেখলাম গোটা গ্রামেও একটা উত্তেজনার আবহাওয়া। সবাই অপেক্ষা করছে কোনো আশ্চর্যের। এই দুদিনে আমি প্রস্তুত হলাম মানসিকভাবে। যাই হয়ে যাক না কেন, আমি আমার সমস্তটুকু উজাড় করে দেব। এই সময় আমি যজ্ঞের জন্য প্রয়োজনীয় কিছু বিশেষ জিনিসপত্র, যেমন স্ত্রী কাকের একজোড়া পালক, বেজির লোম, কোনো পূর্ণবয়স্কা কন্যার মাথার 19টি চুল, রজস্বলা নারীর পায়ের বুড়ো আঙুলের নখ এবং আরও বেশ কিছু বিবিধ উপকরণ। উপস্থিত হলো যজ্ঞের দিন। শীতল জলে স্নান করে দেহ শুদ্ধ করে প্রস্তুত হলাম যজ্ঞের জন্য। সূর্য যখন পশ্চিম আকাশে ডুবু, তখন আমি হাজির হলাম যজ্ঞস্থলে। জমিদার বাড়ির সামনে বিশাল ফাঁকা মতো জায়গায়। আমার নির্দেশ মতো যজ্ঞের সমস্ত আয়োজন সঠিকভাবে রাখা ছিল আগে থেকেই। আগেই বলেছিলাম, সূর্য অস্ত যাওয়ার পর গ্রামের কোনো লোক কোনোভাবেই যেন বাইরে না বেরোয় যতক্ষণ না যজ্ঞের আগুন নেভে। জমিদার মশাই, নায়েব মশাই সমেত আরও বেশ কয়েকজন অদূরের বাড়ির ফটকের সামনে দাঁড়িয়েছিলেন। আমি বললাম, জমিদার মশাই, যাই হয়ে যাক না কেন, আপনারা এই চৌহদ্দির বাইরে বেরোবেন না। গৃহবন্ধন আগেই করে দিয়েছি। এখন আমি আপনাদের গাত্রবন্ধন করে পুজোস্থলে বসবো। আর হ্যাঁ, আপনারা প্রার্থনা করুন যেন সমস্ত অশুভ শক্তির বিনাশ হয় আজ। জমিদার মশাই মাথা নাড়লেন, তারপর হাত দুটি কপালে ঠেকিয়ে ইষ্টনাম জপ করলেন। আমি ওদের এবং নিজের গাত্রবন্ধন ও দেহবন্ধন করে যজ্ঞের কুণ্ডের সামনে এসে বসলাম। দিনের আলো নিভে এসেছে। আস্তে আস্তে চারিদিকে নেমে আসছে অন্ধকার। আমি যজ্ঞের দিকে মনোনিবেশ করলাম। মস্ত বড় যজ্ঞকুণ্ড। প্রথমে বেলকাঠ, মাঝে যজ্ঞ ডুমুরের কাঠ এবং উপরে আবার বেলকাঠ দিয়ে কুণ্ড প্রস্তুত করতে লাগলাম। কুণ্ড প্রস্তুত হলে পর তার উপর শুকনো নারকেল ছোপড়া আর কলা উৎসর্গ করলাম। তারপর ঢেলে দিলাম বিস্তর ঘি। বেলপাতাতে আগুন দিয়ে কুণ্ডের উপর ফেলতেই দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। কেমন যেন মনে হলো খুব সন্তর্পণে আমাকে লক্ষ্য করে চলেছে কেউ। আমি মন্ত্রোচ্চারণ শুরু করলাম। প্রথমে গণেশ বন্দনা, তারপর দিকপাল বর্ণনা করে যজ্ঞের পুজো শুরু করলাম। মনে মনে একবার মধুসুন্দরী দেবীকে স্মরণ করে বেলপাতা আর লাল কাপড় একসঙ্গে একটা কলাতে বেঁধে ঘি মাখিয়ে ফেলে দিলাম যজ্ঞের আগুনে। আবার হু হু করে আগুন জ্বলে উঠল। তারপর রক্ত জবা ফুল রক্ত যন্ত্রণে ডুবিয়ে আগুনে সমর্পণ করতে লাগলাম। সঙ্গে চলতে লাগলো মন্ত্র উচ্চারণ। একে একে জোগাড় করা আমার উপকরণগুলিও উৎসর্গ করলাম আগুনে। আস্তে আস্তে বুঝতে পারলাম আমার চারপাশের পরিবেশটাও ধীরে ধীরে পাল্টে যাচ্ছে একটু একটু করে। যজ্ঞের আগুন ছাপিয়েছে প্রায় 1.5 মানুষের সমান। আমি অনবরত মন্ত্রোচ্চারণ চালিয়ে যেতে লাগলাম। এবার বুঝতে পারলাম একটা ধুলোর ঝড় আস্তে আস্তে যেন জেগে উঠেছে আমার চারপাশে। আমি মনে মনে মৃদু হাসলাম। সে আসছে, আসুক। আজকে হয়ে যাক এসপার না হলে ওসপার। ধীরে ধীরে ধুলোর ঝড়টা বাড়তে লাগলো। আমি আরো জোরে মন্ত্রপাঠ করতে লাগলাম। রক্তজবার বেলপাতা পড়তে লাগলো কুণ্ডের আগুনে। আরো দাউ দাউ করে জ্বলে উঠলো সেটা। ঝড়ের দাপট আরো বাড়তে লাগলো। বুঝতে বাকি রইল না কি প্রচন্ড শক্তিশালী তাপ ও শক্তির মুখোমুখি পড়েছি আমি। এলোমেলো ভাবে জ্বলতে থাকা আগুনের উপরে নজর এলো। উপস্থিত হয়েছে একজন, একটা কালো ছায়া, একজোড়া জ্বলন্ত চোখ,
এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি একজোড়া কাকের পালক নিয়ে তাতে পরিয়ে দিলাম সিঁদুরের টিকা, তারপর ছুঁড়ে দিলাম আগুনে। ঝড়ের দাপট একটু কমলো বটে, কিন্তু থামলো না। তবে এবারে আস্তে আস্তে সেই কালো ছায়া এগিয়ে আসতে লাগলো কুণ্ডের দিকে। খানিকটা আসার পর ওর মুখটা নজরে এলো। হ্যাঁ, সেই লোকটাই যে সেদিন আমাকে পথ দেখিয়ে নিয়ে গেছিল খাদের দিকে। মুখ চোখ বিকৃত, দু চোখ ধকধক করে জ্বলছে। প্রচণ্ড ক্রোধে তার মুখ দিয়ে বেরিয়ে আসছে ঘন ঘন শ্বাস। আমি পিছনে ফিরে তাকালাম। জমিদার মশাই সমেত বাকিরা একই সঙ্গে ভীত এবং চমকিত। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছেন নররূপী পিশাচটার দিকে। এই কি সেই তারক? আমি চেঁচিয়ে জিজ্ঞাসা করলাম। আগে হ্যাঁ ঠাকুর মশাই, এই তো তারক। নিশ্চিত হওয়া গেল। আমার মন্ত্র বলে সে আর এগোতে পারছে না। চেষ্টা করছে কিন্তু পারছে না, রাগে ফুঁসছে। তারকের গলা ভেসে উঠল। কি ভেবেছিস ভূত, আমাকে আটকাতে পারবি? এই পৃথিবীর কেউ নেই যে আমাকে আটকে রাখতে পারবে। আমিও এবার বলে উঠলাম, শোন রে তারক, তুই যে পাপ করেছিস সেই পাপই তোকে ধ্বংস করে দেবে, তোর নিস্তার নেই। অট্ট হাসিতে ফেটে পড়ল সে। তার হাসিতে ঝনঝন করে উঠল চতুর্দিক। কে শাস্তি দেবে আমায়? তুই পারবি না, কেউ পারবে না। তুই মরবি আগে, তারপর গোটা গ্রাম ধ্বংস হবে। যেভাবে আমাকে গ্রাম ছাড়া করা হয়েছিল তেমন এখানকার সব লোককেই লোক ছাড়া করে, তবে আমি শান্তি পাবো। বলে সে পা দিয়ে প্রচণ্ড একটা চাপড় মারল মাটিতে। কেঁপে উঠল ভূমি। আমি দ্রুত আহুতি দিতে লাগলাম। এক মুঠো ধুনো ফেলে দিলাম আগুনে। গনগন করে আবার উচ্চস্বরে জ্বলে উঠল সেটা। এই প্রচণ্ড শক্তিকে কতক্ষণ আটকে রাখবো সেটা আমি জানি না। মাটি কাঁপছে প্রবলভাবে, সেই সাথে আরও বেড়ে উঠছে সেই ধুলোর ঝড়। আমার যোগ্য স্থানকে বেষ্টন করে চক্রাকারে ঘুরে চলেছে। আমাকে স্পর্শ করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। পারছে না বটে, কিন্তু কতক্ষণ একে ঠেকিয়ে রাখবো? যজ্ঞের আগুনও কি দমে আসছে? আমার আবার ভয় করতে লাগলো। আমি কাঁসার পাত্র থেকে ঘি নিয়ে ছিটিয়ে দিলাম আগুনে। পিশাচরূপী তারক আমার দিকে এগিয়ে ব্যঙ্গের হাসি হাসল। পারবি না ভূত, আমায় ঠেকাতে তুই পারবি না। মন্ত্রোচ্চারণ সমানে চালিয়ে যাচ্ছি, কিন্তু মনে হলো আস্তে আস্তে যেন আমার শক্তি কমে আসছে। গলা বুঝে আসতে চাইছে। প্রত্যেকে একটা বড় ইটের টুকরো আমার কান ঘেঁষে বেরিয়ে গেল একটুর জন্য। বুঝলে তোমরা, ঠিক এই সময় আমি এই তারানাথ জ্যোতির্বিনোদ তারও ভয় করতে লাগলো। না, মৃত্যুর ভয় আমি পাই না। ভয় হচ্ছিল ব্যর্থতার, হেরে যাওয়ার। মাথায় এসে দেখা দিচ্ছিল মা বাবার মুখখানা। বিশ্বাসটা তখন আবার অট্ট হাসিতে মেতে উঠেছে। আমার শরীরটা যেন নিস্তেজ হয়ে যাচ্ছে, চোখখানা বুঝে আসতে চাইছে। এমন সময় ঘাড়ের উপর একটা গরম নিঃশ্বাস পড়ার অনুভূতি পেলাম। কে যেন উপস্থিত হয়েছে আমার পিছনে। ঘাড় ঘুরিয়ে একবার তাকানোরও ক্ষমতা নেই যেন আমার। এবার সেই মূর্তিমান নিজেই আবির্ভাব হলেন আমার সামনে। কিন্তু এ কি? এই যে সেই বৃদ্ধ, সেই ঝাঁকড়া চুল, সেই একরকম দু হাতে লোহার বালা পরিহিত, বাঁ হাতে সেই মোটা গাছের ডাল বাগানো। আমার দিকে ফিরে একবার হাসলেন, তারপর প্রবল আক্রোশে এগিয়ে গেলেন সেই পিশাচের দিকে। এত জারিজুরি যে শয়তানের, সে আবার গুটিয়ে যেতে লাগলো। ধুলোর ঝড় আস্তে আস্তে কমে আসছে, কিন্তু কেমন যেন একটা কুয়াশার চাদরে ঢেকে আসছে তাকে ঘিরে। বৃদ্ধ এবার হাজির হয়েছে তারকের সামনে। দুষ্ট পিশাচ, তোর সাহস কি করে হলো আমার এই গ্রামের নিরপরাধ মানুষগুলোকে খুন করার? কথা শুনে রাগে ফুঁসে উঠল তারক রূপী পিশাচ। সে প্রবল আক্রোশে ছুটে গেল বৃদ্ধের দিকে। ধরতে চাইল বৃদ্ধের শরীর, কিন্তু কি আশ্চর্য, সে পারল না। বরঞ্চ বৃদ্ধ তার হাতে ধরা লাঠিটা দিয়ে প্রচণ্ড জোরে প্রহার করলো তারকের উপর। ব্যথায় কুঁকিয়ে উঠে দূরে সরে গেল তারক। এ কি ঘটছে? সে আবার উঠে পুনরায় ছুটল বৃদ্ধের পানে
কিন্তু না, এবারেও ব্যর্থ হলো সে। তিনি তার গলা ধরে আছাড় মারলেন মাটিতে। এত যে শক্তিশালী অপশক্তি, এ বৃদ্ধের কাছে তার সমস্ত ঝাড়িঝুড়ি শেষ। শ্রদ্ধা আর ভক্তিতে আমার হাত দুটো করজোড়ের ভঙ্গিতে উঠে গেল। আমার চোখ যেন সম্পূর্ণভাবে বুঝে আসতে চাইছে। তাও সেই হাত বোঝা চোখে দেখতে পেলাম বৃদ্ধটি তারকের চুলের মুঠি ধরে অগ্রসর হচ্ছে যজ্ঞের আগুনের দিকে। এগিয়ে আসছে ওরা। কুয়াশার চাদর আস্তে আস্তে গ্রাস করে ফেলছে চারিদিক। আমার চোখটা যেন বুঝে আসছে, চারিদিক যেন নিভে আসছে আস্তে আস্তে। আমি এতক্ষণ হাঁ করে তারানাথের গল্প শুনছিলাম। তারানাথ থামতে কৌতূহল নিয়ে তার দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, আচ্ছা তারপর? তারানাথ একটা গভীর দীর্ঘশ্বাস ছাড়লেন। তারপরের ঘটনা সামান্যই। অচৈতন্য আমি নিজেকে আবিষ্কার করলাম জমিদার বাড়িতে, বিছানায় শুয়ে। আমাকে যজ্ঞের কুণ্ডের সামনে ওভাবে পড়ে থাকতে দেখে তুলে এনেছেন আমাকে। এতক্ষণে দিনের আলো ফুটেছে। আমার দিকে ঝুঁকে পড়ে জমিদার মশাই প্রশ্ন করলেন, ঠাকুর মশাই, আপনি অমনভাবে পড়েছিলেন, কি হয়েছিল আপনার? কি ঘটেছিল সেটা সবিস্তারে বললাম। জমিদার মশাই স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমার পানে। তারপরে বললেন, ওই বৃদ্ধ কে ছিলেন? আপনি যেরকম বর্ণনা দিলেন ওরকম কোনো মানুষকে সত্যিই চিনি না। আমি আর কি বলবো, চুপ করে রইলাম। বৃদ্ধ যে একজন অতি অসাধারণ তাতে কোনো সন্দেহ নেই। তবে বুঝলাম পলাশডিঙি এর ওপর থেকে করাল ছায়া অন্তর্হিত হয়েছে। আর কোনো চিন্তা নেই, কেটে গেছে সমস্ত বিপদ। জমিদার বাড়ি থেকে অবশ্যই তখনই রেহাই পেলুম না, বুঝলে। আরও টানা 4-5 দিন খাতির খেয়ে রওনা দিলাম। জমিদার মশাই অবশ্য জোরাজুরি করেছিলেন, তবে আমি শুনিনি। ফেরার সময় কি মনে হতে ভাবলাম একবার জঙ্গলের পানে মাসান ঠাকুরের থান থেকে একবার ঘুরে যাই। ওইদিকে হাঁটা দিলাম। মন্দিরখানা সেই আগের দিনের মতোই নিশ্চুপ। আমি মন্দিরে ঢুকে প্রণাম সারছি, এমন সময় হঠাৎ করে চোখ গেল মূর্তিটার দিকে, বলা ভালো মূর্তির হাতের দিকে। আর যে প্রশ্নের উত্তর এতক্ষণ ধরে খুঁজছিলাম তা এতক্ষণে পেলাম। মূর্তির হাতে সে বৃদ্ধের হাতের মতোই একই রকমের লোহার পালা। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। তার মানে যে কি সে কে জানে। হয়তো আমি যা ভাবছি সেটাই ঠিক। আমাকে আর গোটা গ্রামকে রক্ষা করতে তিনি হয়তো স্বয়ং এসেছিলেন। তারানাথ থামতেই কিশোরী এবার মুখ দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠাকুর মশাই, এই বাদলায় আপনার গল্পখানা জমলো কিন্তু বেশ। আমি প্রমাদ গুনলাম। তারানাথ রক্তচক্ষু নিয়ে কিশোরীর দিকে তাকিয়ে বললেন, গল্প? হ্যাঁ, ফের সেই এক কথা। ঠিক আছে, যাও যাও, তোমাদের আর কিছুই বলবো না আমি, যাও। এই বলে এক প্রকার বাড়ি থেকে বেরই করে দিলেন তারানাথ। সত্যিই মিথ্যে যাই হোক না কেন, বিকেলটা মন্দ কাটল না। আকাশের দিকে তাকিয়ে দেখলাম বৃষ্টিটাও ধরে এসছে খানিকটা।